আমরা আবার প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যে কাজগুলো দেখব সেটা আগে যাই। আজকে আমরা দেখব টাইপ টুল, ইরেজার টুল ডিটেলস, ফটোশপ শেপ টুল, এটাই আমরা দেখব। আসলে বলতে এখানে শেপ টুলের আমরা মোটামুটি কিছু জানি, তবে আরও একটু ডিটেলস দেখব। তার আগে যারা যারা হোমওয়ার্ক দিছে, কষ্ট করছে, তাদেরটা দেখে আসি। ওকে, তাহলে এখানে ভাই আপনি আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছেন, তারপর ব্লেন্ডিং মোড দিছেন, জি ভাই। তারপরটা হচ্ছে এটা এটা কি ব্রাশ টুল দিয়ে এটা করছেন? হচ্ছে না, এটা হচ্ছে মেইন ইমেজ। এটার হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট কালারের উপরে হচ্ছে এটা হচ্ছে ওকে ওকে, এটা অ্যাপ্লাই করছে। ওকে, বুঝতে পারছি, ভালো হয়েছে। এটাও আর কি চারপাশে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেওয়া হয়েছে এমনটা হয়তো। এটা হচ্ছে মেইন ইমেজ, আর এর পাশে হচ্ছে পরে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে। ওকে, প্রথমে দেখি। এই যে ভাই এখানে এই পাতগুলো না দিলেও হইতো, যখন এই যে আমি মাইনাস করতেছি, এটা তেমন কিন্তু কোনো পরিবর্তন নেই। যেটা মাইনাস করলাম, উপরে একটা মাইনাস করলাম, যেটা এগুলোর প্রয়োজন ছিল না আসলে। এই যেমন এখানে জি ভাই, আস্তে আস্তে কাজগুলো ভালো হচ্ছে। ঠিক আছে, চলবে। যেগুলো আছে ভাই, এগুলো আরেকটু ভালো করা যেত, ভালো হয়েছে, তবে আরেকটু ভালো করা যাইতো।
এক্সিকিউটিভ যখন বেশি জায়গা থাকতেছে তখন টানটা একটু বেশি দিবেন, এই জন্য এই জায়গাগুলো ভালো হয়েছে। এই জায়গায় একটু ফিঙ্গারটা ছিল। ভাই চুল সিলেক্ট করার জন্য বলছিলেন যে একটা হ্যাঁ ট্রিক হ্যাঁ, আছে, এটা একটু দেখেন। চুল সিলেক্টগুলো আপনি যেভাবে করছেন ঠিক আছে। আমরা চুল সিলেক্টের উপর আমরা যেমন ক্লাসে বিষয়গুলো আছে সেভাবে একটা বিষয় রাখবো। না এনার তো হচ্ছে চুল বেশি নাই, মানে যেখানে চুল থাকে। ও যেখানে চুল থাকে, যেমন হেয়ার মাস্কিং দেখতে পাচ্ছেন, আচ্ছা একটা হেয়ার মাস্কিং দেখতে পাচ্ছেন, একটা ক্লাসের মধ্যে আমি একটা বিষয় রাখবো। যেমন কয়দিন আগে এই যে আমি এটার হেয়ার মাস্কিং করছি, এই ইমেজটা দিয়ে দেখাই, ঠিক আছে? তো আপনি বললেন আসলে আমাদের ক্লাসের টাইম পাচ্ছি, শুধু হোমওয়ার্ক কম দেয়। আজকে দেখলাম আপনাদের মাত্র 2জন হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আপনি শুধু আরেকজন। যেমন এই যে এখানে চুলগুলোর ক্ষেত্রে দেখেন, এগুলো কিন্তু আমরা পাত করতে পারতেছি না। তাহলে কি আমি এটা দেখাবো? আমাদের আজকে যে ক্লাসের বিষয়গুলো আছে এটা দেখার পরেও কিছু সময় থাকবে, সে তো আপনাদের ক্ষেত্রে তাহলে এটাও একটু দেখায়। চুলের বিষয়টা যেটা বলছিলেন ভাই, ঠিক আছে? আপনি কি এই চুলের বিষয়টা বলছিলেন ভাই? চুলগুলো আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না? জি ভাই। ওকে, ঠিক আছে ভাই, দেখি ওটা পিএইচডি ফাইলটা আছে কিনা। ওকে, দেখেন আমি এই যে আগের যে চুল রিমুভ করছিলাম ওটা হচ্ছে এটার ফাইলটা। তাহলে এই জন্য আমি আগের যে চুল রিমুভ করছি এটা কাজ ডিলিট করে দিই। এটা ছিল বায়ারের ফাইল ছিল, কিন্তু এটা দেখেন আমরা তো এমনটাই করি, এই যে এখানে পাথ করি, এই পাথটা দেখেন কিভাবে করছি, যে ভিতর থেকে চুলগুলো কিন্তু হালকা করে সিলেক্ট করে নিছি, তেমনটাই কিন্তু আপনারা যেমনটা করছেন এমনটাই। এই অবস্থায় আমি এটা কন্ট্রোল চেপে এখানে থাম্বনেলে ক্লিক দিলাম, সিলেকশন করলাম, এখানে ফেদার দিব, ফেদার দিব 0.3 কিংবা 0.5। এই ফেদারটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই, যখন পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমরা ইমেজটা বসাবো যাতে স্মুথলিভাবে সেখানে বসে যায়। 0.5 দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটা কপি নিলাম, কপি নেওয়ার পরে আমরা মাস্কিং করা জানি, এখানে এই যে এখানে মাস্কিংয়ে ক্লিক করলাম, ঠিক আছে? এই মাস্কিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কস, এই যে এখানে ক্লিক দিচ্ছি আমি। আসলে এটা আজকে দেখার বিষয় ছিল না, যেহেতু আপনি বললেন আপনাদের ক্ষেত্রে টাইমও আজকে অনেক প্রচুর পাওয়া যাবে, এই জন্যই দেখাচ্ছি আমি এটা। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন ওভারলি, ওভারলি এখানে যেগুলো পয়েন্ট আছে সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা চুল বরাবর হালকা করে এখানে ব্রাশ করব, এই চুল বরাবর ব্রাশ করছি, অলরেডি চুলগুলো চলে আসছে। এখন এটা ওকে করলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে, দেখেন আমি যখন এই যে ভিতরের দিকে ঢুকতেছি, আমরা কি মাস্কিংয়ের ক্ষেত্রে কি জানি আমরা, যেটা হচ্ছে হোয়াইট অংশ সেটা হচ্ছে ফিল, সেটা হচ্ছে ফুললি আমাদের মানুষ বা আমাদের অবজেক্ট যেটা আছে সেটা আছে, আর যেটা আমার ব্ল্যাক অংশ সেটাতে নাই, এই জন্য কিছু কিছু অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা এখন ঠিক করবো কীভাবে? যে ভিতরে ঢুকলাম, পাথ সিলেক্ট করলাম, তারপর আবার ফেদার দিলাম, ফেদারের শর্টকাট হচ্ছে শিফট চাপে F6 দিলাম, এটা আবার হোয়াইট ফিল করে দিব, অল্টার চেপে ব্যাক স্পেস। দেখেন এটা বাইরের হোয়াইট কিন্তু ফিল হয়ে গেছে। এবার যে কাজটা করবো, এবার মাস্কে কন্ট্রোল চেপে ক্লিক করব, মাস্কে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, তারপরে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এই যে উপর থেকে এখানে ওভারলি করে দিব। এখন শুধু হেয়ারের মধ্যে ব্রাশ করবো, তাহলে হেয়ারটা কী হবে, স্পষ্ট হয়ে যাবে। এই দেখেন এখানে এখানে হচ্ছে পাকা চুল, এই জন্য কিন্তু এই জায়গাটা চলে গেছে। তার মানে এই যে এখান থেকে আমি সরাসরি ব্রাশ করে দিতে পারি।
নর্মাল দিলাম, এটা ব্রাশ করে দিয়ে দিলাম। ভিতরের দিকে নর্মাল দিয়ে দিচ্ছি আর বাইরের দিকে ওভারলি দিয়ে দিচ্ছি। ওকে, এটা ক্লিয়ার। আমি এটা বের হয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের ভাই হেয়ার রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি দেখি নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, সলিড হোয়াইট। এই যে ভাই দেখছেন, এই যে আপনি যেটা বললেন আর কি চুলের বিষয়টা, জি ভাই, এই বুঝতে পারছি। এটা আরও একটা অপশন আছে। সাইডের দিকে কি ময়লা দেখা যাচ্ছে, যায় না, তো এই যে হালকা করে কিন্তু সাইড দিকে একটা ময়লা দেখা যাচ্ছে, এটা আমরা রিমুভ করতে পারি কীভাবে? আমি এটা লেসার টুল দিয়ে এটা পুরা চুল বরাবর পিছন দিক থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেভেল দিব, লেভেল হচ্ছে কন্ট্রোল চেপে এল, লেভেল দিয়ে এখান থেকে কালার পিক করি, 2 মাত্র আসছে। এটা হালকা করে ময়লা আছে সাইড দিক থেকে, ময়লা বলতে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওটাই রিমুভ করতেছি। ওটা রিমুভ হয়ে গেলো। কুইক মাস্ক চেপে বেরিয়ে আসলাম, কিউ চেপে এটা ডিলেট, আবার এটা মাস্ক, ফুললি আমরা উইথ হেয়ার। এটাই করতে পারি। ঠিক আপনার যে ইমেজটা আছে এটার ক্ষেত্রে চুল আছে কি নেই, কিংবা এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, এই জন্য অন্য ইমেজের ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন। ব্লু, এই যে এই জায়গায় একটা বড় ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন দেখি, আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন? ওই কলারের উপরে একটু। হ্যাঁ, এটা হয়তো আমাদের এইভাবে, এই যে এই জায়গায় কিন্তু একটা পয়েন্টার হইতো, তারপরে এই যে এই জায়গায় চুলও কেটে ফেলছেন এখান থেকে, এই যে এখানে একটা হালকা করে, এই যে এখানে, তারপর আমরা যেহেতু এটা কর্নার আছে এখান থেকে, তারপর এটা এখানে লাগবে। এই যেমন আমি দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, এখানে একটা সাদা সাদা অংশ চলে আসছে, কিন্তু এই যে উপরে অনেক জায়গায় সাদা সাদা অংশ চলে আসছে। এগুলো একটু ভিতরে হইতো, এগুলো আমি ভিতরে ঢুকাবো কীভাবে পরবর্তীতে দেখেন। আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট করে ভিতরের দিকে অ্যারো কেটে চাপতেছি, আর এটার জন্য হালকা করে যদি আমি কন্ট্রোল চেপে ভিতরে দিয়ে দিই, এটা ক্লিয়ার। এই সাদা অংশটা এখন তেমন নাই। এই যে এই জায়গাগুলোতে আপনার ওই যে সমস্যাটা বললাম, এটা একটু ভিতরের দিকে ঢুকাই দিলে ক্লিয়ার। যেমন ঘড়িটার ক্ষেত্রে এখানে কি হয়েছে, কর্নার হয়ে গেছে, এখান থেকে আমি এটা কার্ভ করে নিতে পারতাম। কার্ভ হইতো এগুলোর ক্ষেত্রেও। আর এটার ক্ষেত্রে এটা লাগবে না, একটা এইভাবে নেওয়া যাইতো, তাহলে এটা আরও ক্লিয়ার আসতো। আর যখন আমরা ওই 0.3 ফেদার দিব তখন এটা আমাদের স্মুথ হয়ে যায়, ওই জন্যই ফেদারটা দেয়া। যেমন এই জায়গায় ইনসাইড মিসিং, আসলে আপনি বাইরে বাইরে পাতটা অনেকটাই করে ফেলছেন, ঠিক আছে? 1 পিক্সেল করে ভিতর দিকে কেটে ফেলবেন। যে আঙ্গুলের জায়গায় কিন্তু নেওয়া খুব ভুল হয় আমাদের, যে আঙ্গুলটা এইভাবে উপর দিয়ে যেত, আবার এটা এখান থেকে
আর এখানে এটা এটা হয়তো পুরোটা রাউন্ডেড। নিলাম আবার একটু ঘোরায় বসে দিয়ে দিলাম। যদিও এটা ফুলি রাউন্ডেড হয়নি, আরও তো আরও পাত নিয়ে কাজটা করলে ভালো হইতো। নিলাম এখানে একটা, এখানে একটা, ছোট করে দিয়ে এখানে জয়েন। শার্টের ক্ষেত্রে অনেকটা তেমনটাই, যেমন আমি যেভাবে হেয়ার মাস্কিং দেখালাম আপনি এটা খুব সহজ ওইভাবে কিন্তু করতে পারবেন। ভিডিওটা আছে, এটা ট্রাই করবেন, ঠিক আছে? এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা, যখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আর আমাদের হেয়ারের কালার আলাদা, তখন হেয়ার মাস্কিংটা আরও খুব সহজে এবং দ্রুতভাবে করা যায়। তারপরে এখানে এই যে পুরা উপর দিকে কানের বিষয়টা বাইরে দিয়ে চলে গেছে। আচ্ছা, ডাইরেক্ট ভিতরে ঢুকাই নিলাম। এটা প্রথমে করছিলাম তো এর জন্য একটু ভুল বেশি, পরেরটা আবার অল্প একটু ঠিক এটা আর কি এইভাবে আর কাজগুলো নিজে নিজেই চেক দিবেন, তাহলে নিজে নিজেই দেখবেন যে ভুল অনেক পেয়ে যাবেন। এটা একটা পথ, এটা একটা পথ, দুইবার প্র্যাকটিস করছেন মনে হয়। রাউন্ডের যে পাতগুলো আছে এগুলো এক তুলনামূলক করা কঠিন, তবে এটা কিন্তু আপনার আগের পাতগুলোর তুলনায় ভালো হয়েছে। ভাই এটা একটা পথ, আর 2 নম্বর পথটার কি অবস্থা? 2 নম্বরটা ভাই আরেকটু বেশি ভালো দেখা যাচ্ছে। এই যে মানে না নিলেও হইতো। এটা কি লাগবে? এটা লাগবে। এই জায়গায় একটু বাইরে বেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে হোমওয়ার্ক করার জন্য ধন্যবাদ। তাহলে এদিক থেকে আমি সি, ই আর জি দেখতেছি না ভাই, ঠিক আছে? তবে আপনি করছেন, অনেক সময় দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। এখানে ব্লেন্ডিং অপশন দিয়ে গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, এমনটাই তো না আপু? জি ভাইয়া। হ্যাঁ। ধন্যবাদ আগের কাজগুলো হয়তো আবার করার জন্য। তারপর হচ্ছে একটা গ্রেডিয়েন্ট আমাদের যেটা অটো গ্রেডিয়েন্ট জেনারেট করে সেখান থেকে লাভ, এটাতেও লাভ। তাহলে এই দুটাই হোমওয়ার্ক জমা হয়েছে। ওকে, ঠিক আছে, যারা হোমওয়ার্ক করেননি তারা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। আগের কাজগুলো আমরা যেগুলো দেখছি সেগুলো থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আগের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি যেগুলো কাজ দেখানো হয়েছে। নাহিদ ভাই, আপনার কোনো সমস্যা? কাজ এখন কি স্মার্ট অবজেক্টটা পাচ্ছেন? হ্যাঁ ভাই ঠিক আছে। ওই যে হচ্ছে একটা অপশন চাইছিল যে প্লেস দিস ইমেজ বা এরকম কিছু, ওইটা হচ্ছে আমি নো দিছিলাম এই জন্য সম্ভবত। এখন ঠিক আছে। ওকে, রুদ্র শিকদার ভাই, রুদ্র শিকদার ভাই, আপনি আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি। আপনি তো ভাই মনে হয় লাস্টে রেগুলার ক্লাস করতেছেন, তাই না? হ্যাঁ ভাই, মাঝে 2 দিন নেটের সমস্যা দিচ্ছে, আসতে ভাই। ওকে ভাই, ঠিক আছে, হোমওয়ার্কগুলো করার চেষ্টা করিয়েন।
তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরেজার টুল ডিটেলস। ফাইল থেকে ওপেন থেকে এই ইমেজটা সিলেক্ট করছে বোঝানোর জন্য। এখানে অনেকগুলো টুলের মধ্যে এখানে একটা টুল হচ্ছে ইরেজার টুল। আসলে বাস্তবে এটা খুব যে বেশি প্রয়োজন পড়ে এমনটা না। ইরেজার টুলের যেগুলো কাজ আছে এগুলো কিন্তু আমরা অন্য টুল দিয়েও করতে পারি, তবে যেহেতু এখানে ইরেজার টুল আছে সেক্ষেত্রে ইরেজার টুলের কাজগুলো আমাদের জেনে রাখার দরকার। ঠিক আছে, ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই। আর ইরেজার টুলের অন্তর্ভুক্ত আরও 3টি টুল আছে। একটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। প্রত্যেকটাই আমরা দেখব। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে গ্রিন। এই অবস্থায় যদি আমি প্রথম যে ইরেজার টুলটা আছে এটা যদি আমি ব্রাশ করি, এটা ওভারলি করা আছে, অপাসিটি কমানো আছে, এই জন্য ব্রাশটা কম নিচ্ছে। ব্রাশ বলতে ইরেজার টুল দিয়ে ব্রাশ করি, তাহলে দেখেন কি হচ্ছে, ইরেজার দিয়ে হয় মুছে যায়, কিন্তু এখানে ইরেজ হচ্ছে না। কেন ইরেজ হচ্ছে না? এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক লাগানো আছে। তার মানে যখন আমাদের ব্যাকগ্রাউন্ড লক লাগানো থাকে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে আমাদের এটা মুছে যায় না, ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর যখনই আমরা ব্যাকগ্রাউন্ডে এটা আমরা লকটা তুলে ফেলবো, ডাবল ক্লিক করে আমরা লকটা তুলে ফেলতে পারি। যে লকটা তুলে ফেললাম, তুলে ফেলার পরে এবার যদি আমি ইরেজ করি তাহলে দেখেন এবার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এই যে অপাসিটি, আমরা যখন অপাসিটির ক্ষেত্রে কমাই দেব তখন সেটা অপাসিটি কম করে নিচ্ছে। যে অপাসিটি ফ্লো এটা কিন্তু আমরা অলরেডি জানি। তারপরে দেখেন এখানে আরও অপশন আছে, এই যে সাইজ, হার্ডনেসটাও আমরা জানি। হার্ডনেস যত হার্ডনেস দেবো সেই হিসাবে এটা মুছবে। কিংবা এখানে আমরা অন্যান্য ব্রাশ টুলগুলো কিন্তু ব্যবহার করতে পারি, দিলাম ওই অনুযায়ী কিন্তু এখানে ইরেজ হয়ে যাচ্ছে। আসলে তেমন এটা একটা প্রয়োজন নেই, ওইটা ব্রাশ টুলের মতো ইরেজ হয়ে যাচ্ছে। আমি সফট নিলাম, পুরোটাই ইরেজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রাশ ইরেজ টুল। তারপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কী করে? এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে আমি এখানে পয়েন্টারটা আমি বড় করে নিচ্ছি, এখানে দেখেন মধ্যখানে আমরা একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, আর এ পাশ দিয়ে একটা রাউন্ডেড, চারপাশে রাউন্ড, মধ্যখানে একটা প্লাস সাইন। এই অবস্থায় দেখেন আমি প্রথম যে কালারটাকে সিলেক্ট করব সেটার উপর ভিত্তি করে এখন যখন আমার ব্রাশটা কিন্তু ভিতরের দিকে চলে আসে, দেখেন অনেকটা ভিতর দিকে আমার যে ঘাস সেটার উপর চলে আসে, তাও কিন্তু ঘাসটা মুছতেছে না, শুধুমাত্র আমার যে মেইন একই রকম কালার ব্লু কালার শুধু সেটাই মুছতেছে। আবার যদি ভিতরের দিকে নিয়ে যায় তাও কিন্তু মুছবে না। এটা আমি জুম করে কাজটা করি তাহলে ভালো হবে। লক্ষ্য রাখতে হবে এই প্লাস সাইনটা যেন ভিতরের দিকে না চলে আসে। প্লাস সাইনটা যদি ভিতরের দিকে চলে আসে তাহলে কি হবে, যেমন দেখেন এই পাশে নিলাম আমি, এই প্লাস সাইনটা আমি ভিতরের দিকে নিচ্ছি, তাহলে দেখেন এটাও কিন্তু মোছা শুরু করছে এবার। অর্থাৎ প্লাস সাইনটা থেকে ওর কালার টার্গেট করবে। ঠিক আছে, এবার দিচ্ছি, এবার কিন্তু আবার বাইরের কালারটা নিচ্ছে না। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যখন কাজ করব সেক্ষেত্রে আমাদের সুবিধার্থে আমরা এখানে পিছন থেকে একটা সলিড লেয়ার নিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের যে সুবিধা হবে, কোথায় কোথায় ইরেজ হইলো বা কী হইলো আমরা এখান থেকে এটা বুঝতে পারবো সহজে, কোথায় কোথায় ভালো করে ইরেজ হয়েছে, কোথায় কোথায় ভালো করে ইরেজ হয়নি। অনেক জায়গায় কিন্তু ভালো করে ইরেজ হয়নি। যদি আমি এখন পুরোটাই হার্ডনেস বাড়াই দিই, তারপরে ইরেজ করা শুরু করি, এই দেখেন উপর দিয়ে কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে আমরা পিছন থেকে একটা যদি লেয়ার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে বুঝতে পারতেছি আমার কালারটা কোন কোন জায়গায় ভালো করে স্মুথলি যায়নি। প্লাস সাইনটা যখনই ভিতরের দিকে চলে আসতেছে তখনই সেটা আমরা আর বুঝতে পারতেছি না।
গেল, আমি পুরোটাই আমাদের হিস্টোরি থেকে আমি প্রথম ইমেজটাতে চলে যাচ্ছি, প্রথম ইমেজটাতে। এরপর দেখেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজ এভাবেই কাজ করে। আর ম্যাজিক ইরেজটা কীভাবে কাজ করে, আমাদের যে ম্যাজিক টুলটা আছে, এই যে দেখেন এখানে ম্যাজিক টুল, ঠিক এটার মতো করে, যে ম্যাজিক ওয়াইন্ড টুলের মতো করেই কাজটা করে। ম্যাজিক ওয়াইন্ডকে আমাদের বিভিন্ন জায়গা থেকে কালার সিলেক্ট করতো, কিন্তু এটা বিভিন্ন জায়গা থেকে কালার সিলেক্ট করবে না, কিন্তু এক জায়গা থেকেই কালারটা সিলেক্ট করবে। তাহলে দেখি, দেখেন এখানে টলারেন্স আছে বর্তমান 100, ক্লিক দিলাম, এক ক্লিকে দেখেন পুরো কাজটাই ক্লিয়ার। এতক্ষণ ধরে যে আমরা যে কাজটা করলাম সমাজে, সেই কাজটা কিন্তু একবারে হয়ে যাচ্ছে, সেটা কালার ওয়াইজ। এবার যদি আমি টলারেন্স 50 করে দিই, তাহলে কী হয়েছে, অল্প একটু হয়েছে। আরও যদি কমাই দিই 30%, তাহলে আরও কম হবে। এটা আমাদের টলারেন্সটা নির্ভর করবে আমাদের কাজের উপর। আমরা দেখব যে আমাদের কত টলারেন্স দিলে কাজটার ক্ষেত্রে ভালো হচ্ছে। তাহলে এই হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? মনে হচ্ছে যে ইরেজার টুল বুঝিনি বা ইরেজার টুল সম্পর্কে কাজ করতে পারবো না। ওকে, আই থিঙ্ক সবাই বুঝছে, যেহেতু কোনো রিপ্লাই নাই, আই থিঙ্ক সবাই বুঝছে। আমি কিন্তু আগামীকাল থেকে যারা যারা মোবাইলে আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা সবাই ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে বসবেন। সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেকজনকেই আমি এই কাজটা দেখানোর পরে, অনেকজনকেই এই ইমেজটা দেওয়ার পরে কাজটা আমি আবার করে দেখাইতে বলবো। সেক্ষেত্রে যারা যারা আছেন আগামীকাল থেকে সবাই ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে বসবেন, অর্থাৎ মোবাইলে অ্যাক্টিভ থাকবেন না। এর পরের দিকটাতে যাই। পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ফটোশপ শেপ। ফটোশপ শেপ, আমরা শেপ সম্পর্কে অলরেডি জানি, তবে একটু ডিটেলস সম্পর্কে দেখি। ফাইল থেকে নিউ থেকে আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। শেপ আমরা হালকা হালকা জানি, আজকে ডিটেলসটাই দেখব। প্রথমে এখানে আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে কালার দিয়ে দিলাম, এটা আমার কালার ছিল না। আর এদিক থেকে স্ট্রোক, আমরা ফিল এবং স্ট্রোক কালার দুটাই জানি। তাছাড়া স্ট্রোক কালার আমরা এখান থেকে চাইলে বাড়াতে এবং কমাতে পারি, চাইলে আমরা বাড়াতে পারি এবং সেটা কমাতে পারি। ঠিক আছে, এই যে স্ট্রোক বাড়াচ্ছি, কমাচ্ছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারি। আর আমি যদি স্ট্রোকের ভিতরে ঢুকি, তাহলে এখানে স্ট্রোকের 3টা ডিজাইন আছে। স্ট্রোকগুলো একটা হচ্ছে ডট ডট ডিজাইন, তারপর হচ্ছে একটা ড্যাশ ডিজাইন, 3টা ডিজাইন আছে। তাছাড়া এখানে অ্যালাইন, ক্যাপস এবং কর্নার নামে একটা অপশন আছে। আমরা যখন এখানে মোর অপশনে যাব তখন ওগুলাই আসবে, তবে একটু ডিটেলসভাবে। এটা আমি জুম করে নিই, তাহলে আরও বুঝতে এখন আমাদের সুবিধা হবে। এখান থেকে আমি মোর অপশনে গেলাম, আর এখান থেকে ড্যাশে গেলাম। দেখেন এটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে অ্যালাইন, এটা আছে বর্তমান ইনসাইড, অর্থাৎ শেপের ভিতর দিকে বর্তমানে আমাদের এই যে স্ট্রোক সেটা আছে। এখন যখন আমি সেন্টার দিব, তখন কি হচ্ছে, আমাদের শেপের মিডিল বরাবর, অর্থাৎ পাত আমাদের যেভাবে আছে সেভাবে এটা কিন্তু কাজ করতেছে। তারপরে যদি আমি এখান থেকে আউটসাইড দিই, তাহলে বাইরে থেকে কিন্তু এটা চলে গেল। যখন আউটসাইড দিব তখন শেপ থেকে বাইরের দিকে আমরা স্ট্রোকটা দেখতে পাবো। তারপরে দেখেন এরপর আছে ক্যাপসটা দেখেন। এবার যদি আমি রাউন্ডেড দিই, তাহলে আমাদের যে এই যে ড্যাশ অপশনটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড অপশনে আসতেছে। তারপর যদি স্কয়ার, তাহলে এটা স্কয়ার অপশনে আসতেছে। আর যদি বোল্ড দিই, তাহলে সিম্পলভাবে যেটা আছে সেটাই। আর আমাদের এই যে ড্যাশ যেটা আছে, আমরা ড্যাশটার ক্ষেত্রে কিন্তু আমরা ফাঁকা এবং গ্যাপটা এটা বাড়ানো এবং কমাইতে পারি। তাহলে দেখেন প্রথমে দিলাম, এটা বাড়াচ্ছি। এবার দেখেন ড্যাশের যে সাইজ সেটা কিন্তু বেড়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে, যে অনেক বড় হয়ে গেছে। আবার যখন আমি এটা কমাচ্ছি, তখন ড্যাশের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, যে অনেকগুলো ছোট ছোট ড্যাশ চলে আসছে, অনেকগুলো। আর এই গ্যাপটা কি একটা ড্যাশ থেকে আরেকটা ড্যাশের যে মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে গ্যাপ। এই যে যত বাড়াচ্ছে তত দ্রুত বেড়ে যাচ্ছে। আমাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ছোট বড় করে নিতে পারি। আর এদিকে দেখেন রাউন্ড, এটা বোঝানোর জন্য ড্যাশগুলো আমি একটু বড় করে নিই।
এই যে এই পাশের কর্নার দিকে লক্ষ্য করেন, এই যে বর্তমানে মাউসটা যেভাবে আছে, যেহেতু এটা কর্নার রাউন্ড, দেখেন এই যে রাউন্ড করছে মিটার যখন করতেছে একেবারে কর্নার, এবার যখন রাউন্ড যখন করলাম এই যে এখানে দেখেন কোনটা বর্তমানে আমার মাউসটা যেখানে আছে এটা কর্নার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বিভেল যখন দিব তখন এটা হালকা করে কেটে ফেলবে। এটা হচ্ছে কর্নার্সের ক্ষেত্রে এতটুকুই। আর দেখেন পরবর্তীতে আছে আরও ড্যাশ আরও গ্যাপ, ড্যাশ গ্যাপ। এটা কী করে একটা ড্যাশ থেকে আরেকটা গ্যাপের যে দূরত্ব ওটাই বোঝাচ্ছে। অর্থাৎ আমরা তিনটা এখানে চেঞ্জ করতে পারতেছি, আপনারা লিখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এই গ্যাপটা থেকে এই গ্যাপের দূরত্ব কতটা হবে, একটা ড্যাশ কত বড় বা তারপর একটা কত ওটার থেকে ছোট হবে না বড় হবে, এখান থেকে আমরা সাইজটা নির্ধারণ করতে পারি। এই হচ্ছে ড্যাশ আর গ্যাপের অপশন। তারপরে দেখেন এটা আমি সলিড করে দিয়ে দিই। এই যে একটা অপশন আছে এটা হচ্ছে প্রপার্টিস, এখান থেকে যে অপশনটা প্রপার্টিস এটা আপনার নাও থাকতে পারে। এটা আমরা আনবো কীভাবে, উইন্ডো থেকে চলে যাব প্রপার্টিস, তাহলে কিন্তু আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। উইন্ডো থেকে এই প্রপার্টিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শেপের যা বিষয়গুলো আছে সবগুলো বিষয় এখানে পাচ্ছি। তাছাড়া এখানে উপরে কিছু অপশন ছিল ওয়াইড, এটা কী করবে আমাদের হরিজেন্টাল বরাবর এটা বাড়ায় নেবে, অর্থাৎ হরিজেন্টাল বরাবর এটা ওয়াইডটা বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে হাইট কী করবে আমাদের ভার্টিক্যাল বরাবর হাইট এটা বেড়ে যাচ্ছে। এটাই এখানে যে দেখতেছি এটা ঠিক একই ব্যাপার। ডাব্লু এবং এস ওয়াইড হাইট, এক্স হচ্ছে পজিশন, এক্স হচ্ছে আমাদের হরিজন্টাল বরাবর পজিশন, আর ওয়াই হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর পজিশন। এই যে নিচ থেকে গেলাম উপরে গেলাম, ভার্টিক্যাল বরাবর পজিশন। আর এদিকে যেটা দেখলাম ঠিক আগেরই মতো, উপরে যেটা দেখলাম সেটারই মতো, এগুলো সব যেটা দেখলাম সেটাই। এবার এটা বিষয়ে আসি, এটা হচ্ছে কি কার্ভ করবে আমাদের কর্নারগুলো যেগুলো আছে কার্ভ করবে আমাদের চারটা কর্নারকে কার্ভ করবে। আমি যদি এখানে 50 দিই, দেখেন চারপাশ থেকে 50 দিয়ে কার্ভ হয়ে গেছে। আমি এটা স্ট্রোক কালার অফ করে দিই আর ফিল কালার ব্ল্যাক নিব আমি। ব্ল্যাক। এবার আমি 100 যদি দিই, চারপাশ থেকে তো 100% এটা ভিতর দিকে সরে আসে, কার্ভ হয়ে গেছে, কর্নার থেকে কার্ভ। আমরা যদি চাই এখানে যে একটা লক আছে মধ্যখানে, এই লকটা তুলে দিই, তাহলে আমরা স্পেসিফিকলিভাবে যে কোনো কর্নারকে আমরা ছোটো বড়ো করতে পারি। এখানে দেখেন কর্নারের আইকন আছে, আমরা দেখতে পাচ্ছি কোনটাকে আমরা ছোটো করব কোনটাকে বড় করব। আমি যাচ্ছি এই পাশে এটা 0, এ পাশে এটা 0। ওকে, তাহলে দেখেন আমি যে জুম আউট করি তাহলে দেখেন এটাও কিন্তু একটা সুন্দর একটা শেপ চলে আসছে। এই যে এপাশে কর্নার সরি এপাশে কার্ভ আর এপাশে কর্নার আর এপাশে কর্নার, এটাও কিন্তু একটা সুন্দর শেপের ডিজাইন চলে আসছে। এই ডিজাইনেও কিন্তু আমরা কিছু ডিজাইন করতে পারি। এবার দেখবো আমরা শেপ কাটবো কিভাবে। আর নিচের দিকে দেখেন এই যে অপশনগুলো আছে শেপ কাটবো কিভাবে। আমরা শেপ কাটার বিষয়টা অলরেডি আলোচনা হয়ে গেছে। আমাদের শেপ কাটার বিষয়টা অলরেডি আলোচনা হয়ে গেছে, সেটা আমরা প্যান টুলের মধ্যে দেখছিলাম। আজকে আমরা এই শেপ থেকেই যে শেপ কাটার বিষয়টা আছে সেটা আমরা আরেকটু রিভিউ করব। যারা নতুন আসছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সুবিধা হবে, আর যারা পুরাতন আছে তাদের ক্ষেত্রে আবার আরেকবার দেখা হয়ে গেল। তাহলে শেপ কাটবো কিভাবে, প্রথমে আমি এখানে একটা শেপ নিলাম, এটার ফিল কালার অফ আছে এই জন্য একটা যে কোনো একটা ফিল কালার আমি দিয়ে দিলাম। আমাদের যখনই শেপ থাকতেছে এখান থেকে দেখেন নিউ লেয়ার, অর্থাৎ আমি যদি আবার শেপ নেই এটা প্রত্যেকবারই নতুন লেয়ার তৈরি করতেছে। আবার শেপ নিচ্ছি নতুন লেয়ার তৈরি করতেছে, প্রত্যেকবারই নতুন লেয়ার তৈরি করতেছে। কিন্তু এখান থেকে যখন আমি কম্বাইন শেপ দিব, এখানে যদি আইকনটা লক্ষ্য করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কম্বাইন কী করছে, দুইটা শেপকে একখানে করছে। এখান থেকে এই শেপটা আমি এখানে নিলাম, তাহলে দেখেন দুইটা শেপ এখানে কী হচ্ছে একটা লেয়ারের মধ্যেই আছে। আর আমরা যদি এখান থেকে মার্জ শেপ করে দিই তাহলে এটা একখানে হয়ে যাবে। আমরা যদি এখন এটা ঘোরাই দেখেন দুটো একসাথেই ঘুরতেছে, অর্থাৎ দুইটা শেপ একসাথে হয়ে গেছে। এরপরে দেখেন যেটা আসে সেটা হচ্ছে সাবট্রাক্ট ফন্ট শেপ, অর্থাৎ উপরের যে শেপটা থাকবে সেটাকে কেটে ফেলবে। তাহলে দেখি এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপ সিলেক্ট করতেছি যখন, তখন এখানে একটা মাইনাস আইকন চলে আসছে, তার মানে এটা এখন কেটে ফেলবে। এখান থেকে এটা আমি ক্লিক দিলাম, এটা কেটে ফেললাম। আবার যে আমার এক্সট্রা লাইনগুলো আছে সরিয়ে ফেলার জন্য মার্জ করে দিলাম। তারপরে যে অপশনটা আসে সেটা হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়া।
এটার ক্ষেত্রে কি আমাদের যেটা কমন অংশ শুধু সেটাই রাখবে। আমি যদি এতটুকু অংশ নিই, এটা আমার উল্টাটা হয়েছে, হ্যাঁ ঠিকই আছে, কমন অংশ সেটা রাখবে। এখান থেকে এতটুকু রাখলাম, এইটুকু অংশ কমন, শুধু এতটুকু রাখছে, আর বাইরের অংশ কিন্তু কমন ছিল না, তাই ওটা রাখেনি। তারপরে যে অপশনটা আছে সেটা কি হবে, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, যেটা এবার কমন থাকবে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, কমন ডিলিট, বাকিগুলো আছে। আমরা এভাবে শেপ কেটে বিভিন্ন রকম ডিজাইনগুলো করতে পারি। তাছাড়া যদি আমরা শেপের আরও ভিতরের দিকে ঢুকি, শেপের মধ্যে আরও ইলিপস টুল আছে, রাউন্ডের টুল আছে, আর একটা পলিগনাল টুল। এই টুলটা সম্পর্কে কিছুটা বলি। এটা সাধারণত আপনার 5 থাকবে, তারপরে এখানে টিকগুলো উঠানো থাকবে। দেখেন আমরা যখন শেপটা নিচ্ছি এটা তখন সিম্পল এরকম একটা শেপ আসতেছে। এবার যদি আমি এখানে পলিগন টুল থেকে স্লাইড ছিল আমাদের কয়টা, 5টা, এখানে যদি আমি ট্যান দিই তাহলে এবার কয়টা হলো, 10টা। এখানে আমরা যত বাড়াবো ঠিক সেই হিসাবে এটা বাড়তে থাকবে, এই যে যত বাড়াচ্ছি সেই হিসাবে এটা বাড়তে থাকবে। এটা যে ছিল 5টা, এটাতে এখন কর্নার আছে 10টা। তারপরে দেখেন এখানে ভিতরের দিকে দেওয়া আছে স্মুথ কর্নার, তার আগে স্টারে ক্লিক দিই, স্টারে যখন ক্লিক দিব তখন দেখেন 10টা কোণ দিয়ে এখানে স্টার তৈরি হয়ে যাচ্ছে। আবার যদি এখানে আমরা 5 দিই তাহলে দেখেন স্টার দিয়ে এখানে 5টা কোণ দিয়ে স্টার তৈরি হচ্ছে। এবার দেখেন এখানে আমি 10ই দিই, তার সাথে এখানে স্টারের সাথে সাথে আরেকটা জিনিস আছে স্মুথ কর্নার। এবার কিন্তু কর্নারগুলো স্মুথ হয়ে যাবে, একটা ফুলের মতো আকার ধারণ করছে। এবারে কিন্তু আর কর্নার নাই, কর্নারগুলো আমাদের স্মুথ হয়ে চলে আসছে। তাছাড়া এখান থেকে স্মুথ কতটা স্মুথ হবে সেক্ষেত্রে আমরা এটা পার্সেন্টেজটা বাড়ায় কমায় দেখতে পারি। আপনারা নিচ থেকে পার্সেন্টেজটা বাড়ায় কমায় দেখে নেবেন। আর সেটার এই দিক একটা বিষয় হচ্ছে আপনার ওই যে শেপ নেওয়ার ক্ষেত্রে আপনার স্মুথ কিভাবে নিতে হয়, অনেক নিলে পরে আপনার বাইরের অংশে দুই ওই কাটা 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 আসে, দাগ আসে দুই একটা, এটা স্মুথলি কিভাবে নেয় ওইটা একটু দেখাই দেন। আসলে আমরা যখন যেমন এখানে শেপগুলো নিছি, হ্যাঁ এই যে হ্যাঁ যেমন বাইরে দিয়ে আপনার দেখা যাচ্ছে। এটার কারণটা হচ্ছে কি, এটা তো আমাদের পিক্সেল বেস কাজ, সরাসরি পিক্সেলের উপরেই কাজ করে এটা। আসলে শেপগুলো এই দিক থেকে সরাসরি স্মুথ আসে না। আর আমরা যদি এই দিক থেকে মনে হয় যে অ্যান্টি অ্যালাইন নিয়ে কাজটা করি, যেমন এখানে একটা নতুন, আচ্ছা শেপ থেকে দেখাচ্ছি। শেপের এখানে কিন্তু কয়েকটা মোড আছে, যেমন আমরা প্যান্টুলের ক্ষেত্রে মোড দেখছিলাম, এখানে কয়েকটা মোড আছে, যেখানে শেপ মোড, পাথ মোড, আর একটা হচ্ছে পিক্সেল মোড। আর পাথ মোড কি করে, আমাদের এখানে যে পাথ আছে প্রত্যেকটা শেপের সঙ্গে কিন্তু অলরেডি পাথ নেওয়া হয়ে গেছে, যখন যে শেপটা সিলেক্ট করতেছি তখন কিন্তু সেই জায়গায় যে পাথ এখানে নিয়ে নিচ্ছে, এই পাথ কিন্তু প্রত্যেকটাতে আছে। আর আমি যখন পাথ মোড রেখে সিলেক্ট করব, এখানে নিউ আসতেছে কি, দেখেন এখানে শুধুমাত্র পাত আসতেছে, শেপ আসতেছে না। আর ভাই যেটা বললো ওইটাও এখান থেকে সমস্যা কাজ কিছুটা সমাধান করা যেতে পারে। এখানে পিক্সেল আর এখানে অ্যান্টি অ্যালাইস টিক দিলাম। আমাদের কি করতে হবে, নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে যখন আমি এই শেপটা তৈরি করতেছি সরাসরি যেখানে ভাই এখানে কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। এখানে যেহেতু এটা আমাদের পিক্সেল বেস সফটওয়্যার সেহেতু পিক্সেল আকারেই কিন্তু আসবে। আপনি যদি আমাদের ইলাস্ট্রেটরে দেখতাম তাহলে কিন্তু এটা হইতো না। আর যেটা আমরা অ্যান্টি অ্যালাইস নামে যে কাজটা করতাম ওইটা নিয়ে কিছুটা একটা একটা স্মুথ হবে, একটা আনস্মুথ হবে, এমনটাই। আর ভেক্টরের দিক থেকে এরকম ভাই হবে না আমার জানা মতে। ওকে, এটা আমাদের এই যে একটা পিক্সেল বেসই কাজ করছে, এপাশে একটা পিক্সেল, এপাশে একটা পিক্সেল, এপাশে একটা পিক্সেল, একটা পিক্সেল, পিক্সেলের সমন্বয়ে কোনো একটা শেপ গঠন করতেছে। আর যখন আমরা ইলাস্ট্রেটরি কাজটা করব তখন কিন্তু এটা থাকবে না, তখন দেখবেন যে সবগুলাই ডট 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 আকারে তৈরি হয়, যার কারণে আমরা বোঝা যায় না। ওকে ভাই এটাই। আর যদি ওকে আমরা এখান থেকে যেমন করতে যাই তাহলে এখানে অ্যান্টি অ্যালাইস টিক দিই, কাজটা হয়ে যাবে। নতুন লেয়ার নিলাম, আবার একটা ব্যাক যাই, অল্টার চেপে ব্যাক, এখানে এবার অ্যান্টি অ্যালাইস দিয়ে দিলাম, অল্টার চেপে ব্যাক। এই যে যে স্মুথনেসটা এটাতে স্মুথনেস আসছে অনেকটা, আর এটা কিন্তু স্মুথনেসটা আসে না, এটা আরও কাটা কাটা। শেপের ক্ষেত্রে সরাসরি এটা কিন্তু নাই। তাহলে শেপ সম্পর্কে আজকে একটু হয়তো বেশি দেখছি, এগুলা থেকে কারো কোনো কোশ্চিন আছে কি? বিনোদন টিভি ভাই, আপনি চেষ্টা করবেন যে আপনার যেটা আপনার নামে যে আইডিটা আছে সেটা থেকে ঢোকার। বিনোদন টিভি ভাই, আপনি কি শুনতেছেন ভাই? আর না আপনি ঘুমাই গেছেন? আচ্ছা ঠিক আছে।
ইঞ্জিনিয়ার রহমান সরকার ভাই, আপনি শুনতেছেন? Yes, engineer Roman Shark actually. ওকে ভাই, রোমান সরকার, আই এম সরি। তাহলে যতটুকু দেখাইলাম এটা থেকে আপনার কোনো প্রশ্ন বা এমন কিছু বা বুঝেননি, যতটুকু দেখাইলাম আজকে এই শেপ বিষয়ে। Okay, আছে কোশ্চেন থাকলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। ওকে, থ্যাংক ইউ। এরপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের টাইপ টুল। টাইপ টুল সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি। আমরা যখন টাইপ করি, আমার এখান থেকে খুব নয়েজ যাচ্ছে এরকম মনে হচ্ছে আপনাদের? একটু আসছে, বেশি না। ও, সাইড থেকে খুব কথা আসতেছে তো এই জন্য প্রশ্নটা করলাম। এখানে যে টাইপ টুল, যখন আমরা এখানে টাইপ টুল আমরা ক্লিক করি, তখন কিন্তু আমরা এখানে জাস্ট যদি কোনো কিছু লিখি, আমরা সরাসরি কিন্তু টাইপ করতে পারি। BANG DSS বাংলাদেশ। আমি এটা একটা রেস্ট করে নিচ্ছি অপশনগুলো, কারণ পূর্বের ক্লাসকে বোঝানোর জন্য অপশনগুলো আমাকে চেঞ্জ করতে হয়েছিল, যার কারণে ডিফল্টভাবে যে অপশনগুলো থাকবে সেটা আমরা পাচ্ছি না, এটা চেঞ্জ করে নিই আমি। এখান থেকে রেস্ট, এখান থেকেও রেস্ট ক্যারেক্টার, দুটোই আমি রেস্ট করে নিলাম। এবার কাজগুলো করি। ডিফল্টভাবে কিন্তু আমরা এটা অনেক ছোট দেখতে পাই, যেমন এখানে আবার লিখতেছে বাংলাদেশ, BANGLADESS বাংলাদেশ। আমাদের ক্যারেক্টারটা অনেক ছোট দেখতে পাচ্ছেন। এখানে কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা সরাসরি 72 পর্যন্ত এটা বাড়াইতে পারি। 72 থেকেও আমরা বেশি বাড়াইতে পারবো, আমরা চাইলে এখানে আমরা টাইপ করে দিতে পারি। আমি যদি এখানে 200 দিই, তাহলে সরাসরি 200 হয়ে যাচ্ছে টেক্সটটা। তাছাড়া আমি যদি এখান থেকে কোনো কিছু চাপতে হবে না। দেখেন যখনই আমরা এই তীর কাছে আমার মাউসটা নিয়ে যাচ্ছি, তখনই আমরা এখানে দুটো তীরের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এটা টেক্সটটা বড় ছোট করতে পারি, এটা করতেছি, বড় ছোট করতে পারি। ঠিক আছে, আরও একভাবে বড় ছোট করতে দেখেন আমাদের 272 পিটি, এটার একক হচ্ছে পিটি। পিটি মাপে আমাদের এই যে ফন্টটা মাপটা করা হয়। এই যে আমি কন্ট্রোল টি দিলাম, বর্তমানে ছিল 272। আমি যখন আবার একটা শিপ এবং অল্টার চেপে বড় করতেছি, ঠিক তখনই আবার এখানে টেক্সটার ক্ষেত্রে দেখেন এটা 383 হয়ে গেছে। এইভাবেও আমরা ছোট বড় করতে পারি। এরপরে যে অপশনটা হচ্ছে কালার, আমরা সিম্পলিভাবে সবাই জানি, তাও মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে কাজগুলো করছি প্রায় সেম। এখান থেকে আমরা কালারটা, যে ফন্টের যে কালার প্রয়োজন আমরা সেই কালারটা এখান থেকেও দিয়ে দিতে পারি। আর তারপরে শুরুর দিকে দেখেন এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ফন্ট। আমাদের ডান পাশে হচ্ছে ফন্টটা দেখতে কেমন, আর বাম পাশে হচ্ছে ফন্টের নাম। অনেকগুলো ফন্ট যেগুলো আপনার ইনস্টল করা আছে বা পূর্বে থেকে আছে, এই ফন্টগুলো আমরা দেখতে পারি। আরেকটা অপশন এখানে বলার জন্য গুরুত্বপূর্ণ, আমরা সাধারণত যখন বাংলা টাইপ করতে যাব, বাংলা টাইপের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে সরাসরি বাংলা টাইপ হবে না। বাংলা টাইপের জন্য আপনি যদি বিজয় ছাড়া অভ্র কিবোর্ড দিয়ে টাইপ করেন, বাংলা টাইপটা সরাসরি নেবে না, দেখবেন যে লেখাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এই সমস্যাটা কিভাবে করবেন? সর্বপ্রথম এটা ওপেন করে ইডিট থেকে প্রিফারেন্স, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে কে। এই প্রিফারেন্স থেকে এখানে যাওয়ার পরে এখানে টাইপ নামে একটা অপশন আছে, টাইপ এই অপশনে আসার পরে দেখেন যে এখানে একটা আছে ইস্ট এশিয়ান আর একটা আছে মিডল ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান। আমাদের সাউথ এশিয়ান এটাতে মার্ক করে রাখতে হবে প্রথমে, নাহলে আমরা কিন্তু বাংলার যে অভ্র দিয়ে লিখবো বা বিজয় থেকে ইউনিকোডে যখন লিখবো সেটা ভেঙে ভেঙে যাবে। আর আপনি যদি সরাসরি বিজয় কিবোর্ড থেকে লেখেন সেক্ষেত্রে অবশ্য ভেঙে যায় না, যেহেতু এখন অভ্র বেশি চলতেছে এটা ভেঙে ভেঙে যাবে, সেক্ষেত্রে আমরা এটা অন করে দিতে পারি। প্রথমে এটা হলো ফন্ট, আর পরের যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এই ফন্টের অন্তর্ভুক্ত যেগুলো অপশন আছে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। যেমন থিন, এটা অনেক চিকন, তারপর হচ্ছে এক্সট্রা লাইট, আর রেগুলার হচ্ছে এটার যে বেসিক যে ওটার মেইন, অর্থাৎ যতটা মোটা বা চিকন ফন্টটা আমার যেমন, সেটা হচ্ছে আমাদের রেগুলার। এখান থেকে রেগুলার ছাড়া আরও অন্যান্য যেগুলো অপশন আছে, সেমি বোল্ড, বোল্ড, আর ব্ল্যাকটা হচ্ছে সবচেয়ে বেশি বোল্ড, অনেক বেশি বোল্ড। ব্ল্যাকের টেলিক হচ্ছে বাঁকা করে, সেটা ফন্ট ফ্যামিলি। এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে আমরা পাবো না, কিছু কিছু ফন্টের ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র একটাই আছে বা একটা বা দুইটাই আছে। যেমন এই যে এই ফন্টটা, এটা রেগুলার, আর কোনো কিন্তু ফন্ট ফ্যামিলি নাই। কিছু বাংলা ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আপনার দেখা যায় যে বিজয় থেকেই নেই বা অ্যাব্রো থেকেই নেই, সেক্ষেত্রে ওই ফন্টগুলো সাপোর্ট করে না।
অ্যাজ লাইক ওই ফন্টের যে ডিজাইন ওইটা সাপোর্ট করছে না, এটার কারণটা অ্যাকচুয়ালি কি? আসলে দেখবেন যেটা ফটোশপ তো দেখেন ওটা বাংলা ভাষার উপর সরাসরি করেনি। এখন যে সফটওয়্যার যে বাংলা ফন্টটা তৈরি করছে তিনি কি সফটওয়্যার উপর নির্ভর করছে বা সেটার উপর হয়তো নির্ভরটা করতে পারে। তবে আমাদের এক্ষেত্রে এই যে যেটা বললাম টাইপ থেকে যেটা করে দিই প্রায় সবগুলোর ক্ষেত্রে এটা কাজটা করবে। দু একটা ফন্টের ক্ষেত্রে দেখছি আমি অনেক বাংলা ফন্ট ইউজ করছি, বাইরে থেকে ইনস্টল করছি, মনে হয় এখন পর্যন্ত একটা ফন্টের এই সমস্যা হয়েছিল, বাকি বাদগুলো কিন্তু হয়নি। ওখান থেকে আপনি মার্ক করে দেখতে পারেন। এখন ফটোশপ তো আছে, ওরা তো প্রায় পৃথিবীর সকল ভাষার ক্ষেত্রেই কিন্তু এখানে তৈরি করতেছে, যার কারণে দু একটা যখন যারা ফন্ট তৈরি করতেছে তারা সেই নিয়মটা হয়তো মানতেছে না সম্পূর্ণ, বা কি সফটওয়্যার ব্যবহার করতেছে এমনটা হতে পারে। সেক্ষেত্রে কি আপনার কম্পাইলার চেঞ্জ করে দিলে কাজ করবে? করতে পারে, আমি তো কম্পাইলার এদিকে চেঞ্জ করিনি, আমি পার্সোনালি করিনি। আমার যেখানে ফন্টের যে একটা বিশাল কালেকশন করছি আমি, এখান থেকে বাংলা ফন্টের যে কালেকশনটা আছে এখান থেকে আসলে একটা ফন্ট সমস্যা হয়তো করছিল, বাকি বাদগুলো কিন্তু করেনি। আর আপনি যদি ফন্টের ক্ষেত্রে লিপিকর এখান থেকে ডাউনলোড করতে পারেন, লিপিকর থেকে ফন্টগুলো সেক্ষেত্রে সমস্যা আমার কখনো করেনি। আর যে কম্পাইলার ক্ষেত্রে চেঞ্জ করে দেখতে পারেন। আর সাধারণত যখন আপনি কম্পাইলারটা বুঝতেছেন, এখানে তো অনেকেই কম্পাইলার বুঝবে না, এখানে যারা আছে অনেকেই বুঝবে না, আপনি কম্পাইলার দিয়েও চেঞ্জ করে দেখতে পারেন। ওকে, তাহলে যে বিষয়টাতে আসতেছিলাম, আর ক্ষেত্রে আমরা সাইজ জানলাম, এটার ক্ষেত্রে স্মুথ স্ট্রং এটা আমাদের লাগে না, সাধারণত ডিফল্টভাবে যেটা আছে এটাই এনাফ, তেমন একটা পরিবর্তন আমরা চোখে পাবো না। আর এটা দেখেন এটা হচ্ছে অ্যালাইন, এই অ্যালাইনটা আমরা যদি এখানে সরাসরি করি ফন্টটাকে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। যখন আমরা টেক্সট বক্স নিয়ে অ্যালাইনটা করব তখন আমরা এটা বুঝতে পারবো। টেক্সট বক্স নিয়ে আমরা অ্যালাইনটা করি, এটা আমি উপরের দিকে রেখে দিই। আমরা এতক্ষণ যখন একটা ফন্ট নিছিলাম তখন কিন্তু আমরা মাউস এখানে টেক্সট ফন্ট নিয়ে এখানে একটা ক্লিক করে আমরা ফন্টটা নিয়েছিলাম, কিন্তু আমরা এবার এভাবে নিব না, আমরা এখন টেক্সট বক্স আকারে নিব। এটা কিভাবে করব? এই ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে মাউস দিয়ে আমি ড্র্যাগ করলাম, ঠিক আমরা যেভাবে সিলেকশন করি ঠিক তেমনটা এখানে সিলেকশন করে আমি এখানে একটা টেক্সট বক্স নিলাম, ফন্ট সাইজ আমি এখানে 50 দিলাম। দেখেন আগের সময় ছিল একরকম, এখন হচ্ছে আরেক রকম, এটা হচ্ছে টেক্সট বক্সের মাধ্যমে নিচ্ছি। ফন্টটা আরও কমাই দিই 30। এখান থেকে অবস্থা একটা অপশন আছে, আমরা যখন কোনো কিছু ডিজাইন করি আমাদের কিন্তু অনেকটা লেখার প্রয়োজন পড়ে। আমরা কোনো একটা ফ্লায়ার ডিজাইন করতেছি, রেস্টুরেন্ট বা অন্য কোনো কিছুর একটা ফ্লায়ার ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে, আমরা কিন্তু কী লিখবো সেই লেখাগুলো খুঁজে পাই না। এই জন্য লরেম ইপসম নামে একটা অপশন আছে, লরেম ইপসম। এই যে এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যে প্রথম ওয়েবসাইটটা আছে এখান থেকেই ভালো ক্যারেক্টারগুলো পাওয়া যায়, ভালো টেক্সটগুলো পাওয়া যায়। এখান থেকে আমরা যে কোনো একটা কপি করে নিয়ে আসতে পেস্ট করে দিতে পারি, যেহেতু আমরা প্যারা হিসেবে কাজ করতেছি। এই যেখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। এর ফন্টটা আমি মনস্টার ফন্ট দিই, মনস্টার রেগুলার, সাইজ 50। ওকে, দেখেন এই যে টেক্সটটা আসছে, আমরা টেক্সটটা কিন্তু সরাসরি এখান থেকেও নিতে পারি, আমরা এটি ইন্টারনেট থেকে নিয়ে আসি। আর এখান থেকে আমরা কিভাবে নিব, এখান থেকে দেখেন আমরা যে টাইপের কাজ করতেছি এই জন্য টাইপ থেকে দেখেন পেস্ট লরেম ইপসম, এখান থেকে ক্লিক করলে এখান থেকে কিন্তু টেক্সটগুলো চলে আসতেছে। আর আমরা যদি এখন কর্নারগুলো লক্ষ্য করে দেখি, যে উপরে এই কর্নার এই কর্নার এই কর্নার, এই কর্নারটা কিন্তু দেখতে একটু আলাদা, এটার মধ্যে একটা প্লাস সাইন আছে, তার মানে এখানে আরও কিছু টেক্সট আছে যেগুলো মিসিং গেছে, এগুলো আমরা নিয়ে আসার জন্য ফন্ট ছোট করে দিতে পারি, কিংবা আমার যে টেক্সট বক্স সেটা বড় করে দিতে পারি। 40 দিলাম, এখনও আরও কিছু বাইরে আছে, যে 35 দিই, 35। এই দেখেন এবারে কিন্তু আর আগের মতো এখানে প্লাস সাইনটা নাই, কেননা সব ফন্ট টেক্সটগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে উপরের দিকে যে কাজটা বলতেছিলাম অ্যালাইন, এটা হচ্ছে মিডিল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এবং লেফট অ্যালাইন, উপর থেকে আমরা সিলেক্ট করে এইভাবে অ্যালাইনটা করতে পারি। আরেকটু হ্যাঁ বলেন। সেক্ষেত্রে যদি আমি টেক্সটটাকে জাস্টিফাই করতে চাই আমাকে কি করতে হবে? দেখেন আমরা যদি টেক্সটটা জাস্টিফাই করতে চাই, এখান থেকে আমার যে ওয়ার্ডটা সমস্যা মনে হচ্ছে, যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সরাসরি নিচের দিকে আন্ডারলাইন চলে আসতো, যে কোন লাইনটা আমাদের ভুল হয়েছে বা এমন কিছু চলে আসতো। এক্ষেত্রে আমরা কি করব, যেটা আমার লাইন এক্সটেন্ড, যেমন এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন একটা আছে চেকিং স্পেলিং, এর দিক থেকে আমার হ্যাঁ এখান থেকে সাজেস্ট অপশন দেওয়া আছে, বা কী ধরনের হইতে পারে আমাদের এখানে সাজেস্ট অপশন থেকে দেখে এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে।
আই থিঙ্ক একটু মিসিং হচ্ছে। আমি চাচ্ছিলাম যে টেক্সটটাকে জাস্টিফাই করবো অ্যাজ লাইক, দেখেন যে প্রথম সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে যেখানে শেষ হলো, সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়নি, রাইট? এটার কারণ ওটা জাস্টিফাই করা নেই। আচ্ছা তো আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা লেখা অ্যাজ লাইক আপনি যেমন নিয়েছেন যে লাম্পস ইন্সপায়ার, সো আমি চাচ্ছি যে এটা পুরোটা একটা পুরো জাস্টিফাই হলো। যেমন আপনি যেখান থেকে কপি করে নিয়ে আসলেন ওইখানে কিন্তু জাস্টিফাই করা ছিল। প্রত্যেকটা টেক্সটের শেষ হয়েছে একটা সেম জায়গায়, শুরু হয়েছে সেম জায়গায়, কিন্তু এখানে আমরা এই আসলে প্যারাগ্রাফটা কিন্তু আসলে সেম। আচ্ছা ঠিক আছে, আমি এই লেখাটা কপি করলাম, কপি করে আমি গুগল ট্রান্সলেশন এখানে দিলাম। এখানে দেখেন, এখানেও কিন্তু দেখেন এটা চেঞ্জ হয়ে আসছে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের যেমন ডিজাইনটা ছিল এখানে কিন্তু তেমনটা নাই। রাইট, এখানে মানে ওয়েবসাইটে তারা জাস্টিফাই করে রেখেছে, হ্যাঁ কিন্তু বাট হ্যাঁ এইদিকে কিন্তু নাই, ওয়েবসাইটের ক্ষেত্রে ওরা কোড করে রাখছে, আপনি হয়তো এটাই বলতেছিলেন। আমি যদি ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করি তাহলে কিন্তু সেটাও কিন্তু এখানে দেখবেন যে চেঞ্জিং এ আসছে, যেমন এখানে তো দেখেন চেঞ্জ চলে আসছে। এটা ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আবার জাস্টিফাই করা যায়, কিন্তু হ্যাঁ যায়, ফটোশপ। হ্যাঁ এখানে ফটোশপের ক্ষেত্রে আমরা জাস্টিফাই করতে পারি, আমি জাস্টিফাইটা আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, sure. ফটোশপের ক্ষেত্রে জাস্টিফাই করা যায়, আমি আসতেছি। তাহলে জাস্ট আমরা এখানে অ্যালাইনমেন্ট করলাম, বুঝতে পারছি। আমি মনে করছিলাম যে আপনি ওই যে বানান ভুল গেলে ওইটার ক্ষেত্রে বলছেন, সরি আমার এই হয়তো একটু বোঝার ভুল ছিল। তাহলে এটাও জানা হয়ে গেল আমাদের, যদি যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যখন কোনো বানান বা স্পেলিং ভুল যায় সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে নিচের দিকে একটা আন্ডারলাইন চলে আসে, রেড কালারের আন্ডারলাইন কিন্তু চলে আসে। এখানে ক্ষেত্রে আমরা যদি বানান ভুল যাবে কোনোটা মনে সরাসরি আন্ডারলাইন আসে না, কিন্তু আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এটাও জানাই দিই, এই যে চেকিং স্পেলিং অর্থাৎ বানান ভুলটা আমরা চেক করতে পারি। আর আপনি যে জাস্টিফাই বিষয়টা বলতেছেন এটা হচ্ছে এই যে এখান থেকে অপশনটা প্যারাগ্রাফে আছে, এটা প্যারাগ্রাফে আছে। তার আগে আমরা ক্যারেক্টার এই প্যানেলটা দেখার পরে আমরা এদিকে যাব। তাহলে দেখেন এখান থেকে শুরু করি, এটা ঠিক আগের মতো আমরা এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে দেখতে পারি। তারপরে এখানে হচ্ছে আমাদের যে ফন্ট বলি সেটা থেকে দেখতে পারি, এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ, আমি বাংলাদেশকে সিলেক্ট করলাম ফন্টের সাইজ। ঠিক আছে, তারপরটা হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের যে কতটুকু গ্যাপ সেটা নির্ধারণ করবে। যখন এটা অটো আছে, এটা অটোই থাক, অটো থেকে আমি এটা 6 দিলাম, দেখেন একটা টেক্সট আরেকটার সঙ্গে ওভারল্যাপিং হয়ে গেছে, একটা টেক্সট আরেকটার সঙ্গে ওভারল্যাপিং হয়ে গেছে। এটা যদি আমি বাড়িয়ে দিই 68 দেই, এবার দেখেন একটা টেক্সটের যে ফন্টের মধ্যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, একটা লাইন থেকে আরেকটা লাইন গ্যাপ তৈরি করতে পারি। আর এটার নাম কি, আমরা যে মাউসটা এখানে ধরে রাখি তাহলে কিন্তু এখানে চলে আসতেছে, এটা সেট দ্য লিডিং। আর এখানে আমরা আইকনটা দেখেও কিন্তু বুঝতে পারি, অর্থাৎ উপরে একটা লাইন নিচের দিকে একটা লাইন একটা গ্যাপ তৈরি করতেছে। আমরা যে এভাবে যতটুকু প্রয়োজন আমরা সেই হিসাবে গ্যাপটা তৈরি করে নিতে পারি। আর সিম্পলভাবে অটো করে দিলে এটা পূর্বের ন্যায় চলে আসবে, অর্থাৎ ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই। তারপরে যে দেওয়া আছে ম্যাট্রিক্স, এই লাইনটার ক্ষেত্রে এটা কি হয়, শুধুমাত্র একটা ক্যারেক্টারের ক্ষেত্রে কাজ করে, যেমন বাংলাদেশ এই বড় ক্যারেক্টারটার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। আমি এটা অন্য একটা ফন্ট নিই, এটা আমি লাইটও একটা ফন্ট নিই, আচ্ছা রোবোটো, এটাও চলবে। ফন্টটা আমি জুম করলাম, এখান থেকে আমি যে কোনো এ এবং এন এটার মিডিল বরাবর নিলাম। এবার দেখেন আমি এখান থেকে 200 সরাসরি দিলাম, তাহলে বুঝতে পারবো একটা কিন্তু ফাঁকা একটা অবস্থান চলে আসছে। আমি কিন্তু এটা স্পেস দিয়ে করিনি। আমরা যদি চাই কোনো একটা শব্দ তো না, ক্যারেক্টার একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের ডিস্টেন্স বা ব্যবধান তৈরি করতে চাই একটাভাবে, তাহলে এখান থেকে আমরা ব্যবহার করতে, আমি যদি মাইনাস দিই তাহলে সেটা একটা থেকে আরেকটার উপর ওভারল্যাপিং হয়ে যাবে। আমরা চাইলে 100রও বেশি নিতে পারি, যে একটা থেকে একটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে যদি ম্যাট্রিক্স দিই বা 0 দিই তাহলে ডিফল্টভাবে যেটা আছে সেটাই আসবে। এটার কাজ এতটুকুই। তারপরে যেটা আছে এটার কাজটা একটু গুরুত্বপূর্ণ, ডিজাইনিংয়ের ক্ষেত্রে এটা ভালো ব্যবহার করা হয়ে থাকে। আমি বাংলাদেশ পুরো টেক্সটটা আমার সিলেক্ট করা আছে, এখান থেকে এবার আমি দেখেন আমি বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে অনেক বেশি বাড়ানো হয়ে গেছে। আমি লিখে বাড়াই, 200 দিলাম, তাহলে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষরের মধ্যে থেকে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। আমি এখানে যত বাড়বো সেই হিসাবে একটা গ্যাপ সৃষ্টি হবে। কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এই গ্যাপটা দিয়ে একটা পুরো লাইন পূরণ করা হয়ে থাকে, আর এই ডিজাইনটাও বর্তমানে ডিজাইনের ক্ষেত্রে ভালোই ব্যবহার হচ্ছে। এটার কাছে এতটুকুই। ঠিক নিচের এগুলোর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি,
দেখেন এই যে পুরোটার একটার সঙ্গে আরেকটা গ্যাপ চলে আসছে। আর সিম্পলভাবে যদি আমরা 0 করে দিই তাহলে ডিফল্ট যেটা আছে সেটাই চলে আসবে। এখান থেকে ওইটা আমি অটো করে দিয়ে দিচ্ছি বা 0 করে দিচ্ছি, তাহলে ডিফল্ট যেটা সেটা চলে আসবে। তারপরে নিচের যেটা এটা অপশনটা আছে, আমরা যেমন স্কয়ার লিখি, স্কয়ারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট ছোট করতে পারি আইকনটা। যেমন বাংলাদেশের এখানে যে এজটা আছে এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে এটা আমি উপরের দিকে উঠাই দিলাম, অর্থাৎ লেখাটাকে আমি উপরের দিকে উঠালাম। উঠানোর পরে এটার আমি স্কেল যেটা অর্থাৎ সাইজ যেটা আছে সাইজটা আমি ছোট করে দিলাম, এটা দিই 50। এখন আরেকটু উপরে উঠাই দিই, কোনো কিছু আমরা এইভাবে এটা উপরে বা আমরা নিচে লিখতে পারি। অনেক ক্ষেত্রে দেখেন না আর দেয়া থাকে, সম্ভবত আর এর কোনো ব্রেস্টিকেট বা এমন কোনো কিছু 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 টেক্সটের ক্ষেত্রে আমরা কিন্তু এটাও এভাবে এখান থেকে করতে পারি। তারপরে একইভাবে এটা হচ্ছে কালার। আর তারপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে বোল্ড, টেক্সটটাকে বোল্ড করে ফেলতেছে। এখানে যদিও সরাই ফেলতেছে, একটু সরাচ্ছে, কিন্তু টেক্সট একটা বোল্ড করে ফেলতেছে, যেগুলোর একেবারে ফন্ট ফ্যামিলি থাকে না সেগুলোর ক্ষেত্রে এটা ভালো কাজ করে। এই বোল্ড এটা যেটা আছে আমরা আইকনটা দেখলেই বুঝতে পারতেছি টেক্সটটা একটু মোটা হয়ে গেছে। তারপর একটা হচ্ছে ইতালিক, আর এটার ক্ষেত্রে কি হবে ডবল টি, অর্থাৎ দুইটা টি কিন্তু বড় হাতের দেওয়া আছে। এখানে আমার যত যেগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর আছে অর্থাৎ স্মল লেটার আছে, সব যতগুলো আছে সবগুলো আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখেন যখন এটা আমি মার্ক দিচ্ছি সবগুলোই ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। তারপরেরটা কি করবে, এটা আমাদের সবগুলো তো ক্যাপিটাল লেটার করবেই, দেখেন দুইটাই কিন্তু বড় হাতের টি দেয়া আছে, দুইটাই বড় হাতের টি, সবগুলো তো বড় হাতের করবেই। আর সামনের যে ওয়ার্ড সামনের যে অক্ষরটা আছে সেটা একটু বড় রাখবে, তারপরগুলো ছোট রাখবে। এখানে ক্লিক দিলাম, এই ফন্টের ক্ষেত্রে হচ্ছে কি না, আচ্ছা মার্ক করে নিই, মার্ক করে নিলাম। আমি অন্য একটা ফন্ট দেখি, ফন্ট বেসে অনেক সময় এটা কাজ করে না। বাংলাদেশ, এই যে এবার কিন্তু এটা কাজটা করছে, এবার কিন্তু কাজ করছে। এটা অনেক সময় কিছু কিছু ফন্টের ক্ষেত্রে কাজ করে না। এক্ষেত্রে কি হলো, এখানে আইকনের থেকে এই যে বি আমার হচ্ছে বড়, তারপরে অক্ষরগুলো হচ্ছে ছোট হাতের, এটার কাজ এতটুকুই। তবে এখানে কি করছে প্রত্যেকটাকে আবার ক্যাপিটাল লেটার করে ফেলতেছে। এরপরে যখন দেওয়া আছে এখানে স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি এখন a + b হোল স্কোয়ার লিখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। নতুন আরেকটা নিচ্ছি, আমি লিখলাম ওকে। এই ফন্টের ক্ষেত্রে কি করতেছে উল্টা কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা হয়তো এখানে কিছু অপশন চেঞ্জ করে ফেলছি, এই জন্য এই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে সরাসরি রেস্ট ক্যারেক্টার, তাহলে কি হবে এটা ডিফল্টভাবে হয় যে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলি বা কোনো কিছু করে ফেলি তাহলে পূর্বের ন্যায় চলে আসবে। আবার ওই লেয়ারেই হয়েছে, এখান থেকে রেস্ট ক্যারেক্টার, তারপর এটারও দিয়ে দিলাম রেস্ট ক্যারেক্টার, দিলাম a + b, তারপর দিলাম 2। সব লেখাগুলো আমি Ctrl+T চেপে একবারই বড় করলাম। তাহলে এটা মনে হয় এই ফন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অন্য একটা ফন্ট দিয়ে দেখি। আচ্ছা এটা আমি শুধু a স্কোয়ারই লিখতেছি, আসলে ব্র্যাকেটগুলো আমি যেটা চাপতেছি ব্র্যাকেট যে হিসাবে চাপতেছি সেই হিসাবে আসতেছে না, আমি শুধু a স্কোয়ারই লিখি, a স্কোয়ার। আমি এখান থেকে যে 2কে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক দিলাম, তাহলে উপরের দিকে ছোট হয়ে গেল। ঠিক একইভাবে পরে যেটা আছে যেমন আমরা বিভিন্ন রাসায়নিক সংকেতের ক্ষেত্রে S2 অর্থাৎ হাইড্রোজেন, এসটা বড় হাতের হবে S2। আমি এখন যদি 2টা ছোট হাতের করতে চাই তাহলে ছোট হাতে বলতে নিচের দিকে এখানে দিলাম, এটা ছোট হয়ে গেল।
আর এখান থেকে আমরা চাইলে এখন উপর নিচে করতে পারি, এখান থেকে আমরা উপর নিচে করে দিতে পারি, তবে এক্ষেত্রে আমাদের সিলেক্ট মাস্ট বি করে রাখতে হবে। এটাই। তারপরে যেটা আছে এটা আগের ফন্টগুলো দিয়ে বুঝাই, যে বাংলাদেশ। দেখেন তো এবার এখানে টির নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আর এদিকে এ এন্ড জি যেগুলো আছে এগুলো হচ্ছে স্মল লেটার। আমি যদি এখানে আন্ডারলাইনের যে অপশন আছে এগুলো কি আমাদের অন্যান্য এগুলোর ক্ষেত্রে কিন্তু বড় হাতের হয়ে গেছিলো, আপনার কি মনে হচ্ছে এটার ক্ষেত্রে এগুলো বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে? এটা কিন্তু এবার ক্যাপিটাল লেটার হবে না, যখন পরপর দুইটা আছে সেগুলোর ক্ষেত্রে শুধু সেটা ক্যাপিটাল লেটার। আমি সিলেক্ট করলাম, এখানে টির ক্ষেত্রে ক্লিক করলাম, দেখেন এটা আন্ডারলাইন হয়ে গেছে, কিন্তু এটা বাকি বাদগুলো ক্যাপিটাল লেটার হয়নি, জাস্ট আন্ডারলাইন। আর তারপরে দেখেন যেটা হচ্ছে মিডিল দিকে কেটে দিচ্ছে লেখাটা। এটা আমরা বিশেষ করে যখন মূল্য ছাড় বা অফার আগে 100 টাকা ছিল এখন 80 টাকা, এগুলোর ক্ষেত্রে আমরা মূল্য পরিবর্তন এটার ক্ষেত্রে আমরা সহজে এটা ব্যবহার করতে পারি। আর নিচে যেগুলো আছে এটা ম্যাথমেটিক্যাল, এটা আমাদের আমরা বর্তমান যে ডিজাইনগুলো করবো ফ্লায়ার বুশের এইটার ক্ষেত্রে লাগবে না, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নাই। আর ভাই যেটা বলতেছিলেন একটু আগে, এই যে এখান থেকে এটা বলতেছিলেন হয়তো জাস্টিফাই, ভাই এটার কথাই বলতেছিলেন মনে হয় আপনি, জাস্টিফাই। ওকে রাইট, এটাই। তাহলে এখান থেকে আমরা জাস্টিফাইও করে নিতে পারি। জাস্টিফাইয়ের পরে এদিকে দেখেন একটা অপশন আছে, এটা কি করে আমাদের প্যারা তৈরি করে, বলতে সামনের দিকে ফাঁকা রাখবে। জাস্টিফাই এই যে নিচের দিকে দেখেন, আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। জুম করে সিলেক্ট করছি, এখানে যখন আমি এটা অপশনটা বাড়াই দিচ্ছি তখন দেখেন এখানে কী হচ্ছে, সামনের দিকে গ্যাপ তৈরি করতেছে। ঠিক আছে, আমরা গ্যাপ তৈরি করে নিতে পারি, পুরো লেখার ক্ষেত্রে হোক বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা গ্যাপ তৈরি করে নিতে পারি। তারপর আমাদের লেখার মধ্যে কিন্তু প্যারা প্যারা অপশন থাকে, আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে একটা প্যারা অপশন তৈরি করলাম, তারপরে এটা একটু বাড়াই নিই এবং এটা উপরের দিকে মুভ করে দিয়ে দিই, আবার জাস্ট আমি ক্লিক দিচ্ছি সরাসরি। আর এদিক থেকে যেটা আছে এটা কি করতেছে, আমাদের বাম দিক থেকে ভিতরের দিকে চাপায় দিচ্ছে, এটা ডান দিক থেকে, এটা উপরের দিক থেকে। আর এখানে যে অপশনগুলো দেখতেছে এটা দেখেন, এটা যদি আমি বাড়াই আমার যে প্যারার অপশনগুলো আছে এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এদের যে প্যারার যে গ্যাপগুলো আছে বেড়ে যাচ্ছে। এটাই, এটা হচ্ছে উপর থেকে বাড়বে আর এটা হচ্ছে নিচ থেকে বাড়বে, এমনটাই একটাই আরেকটা বিপরীত। অর্থাৎ এই যে গ্যাপগুলো আছে আমরা যতটুকু গ্যাপ দিচ্ছি এটা কিন্তু গ্যাপটা আমরা চাইলে ইন্টার দিয়েও বাড়াইতে পারি, বাড়াইতে বা কমাইতে পারি, কিন্তু এখান থেকে আরেকটা অপশন এইভাবে আমরা বাড়াইতে কমাইতে পারি। তারপর দেখেন যখন একটা ওয়ার্ড শেষ হচ্ছে না তখন কিন্তু একটা হাইফেন চলে আসছে, হাইফেনটা তুলে দেওয়ার জন্য এই যে এখানে মার্ক আছে এটা তুলে দিলেই সে অটোমেটিক্যালি এটা কারেকশন করে নিয়ে নেবে। এই হচ্ছে টেক্সটের একদিক থেকে ডিটেলস, টেক্সটের আরও কিছু অপশন আছে সেগুলাতে যাই। আমি এই প্যারাগ্রাফটা কেটে দিলাম। আমি যখন প্যারাগ্রাফ আকারে কাজগুলো করব তখন অবশ্যই টেক্সট বক্স নিয়েই কাজগুলো করব। এখন এই বাংলাদেশ লেখাটা আমি সব টাইপ করে বড় হাতের করতেছি, এখান থেকে বড় হাতের না করে। দেখেন আমি যখন এইটা টেক্সট টুলে সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে ওয়ার্প করবে, কোনো টেক্সটকে ঘোরাবে বাঁকাবে, এই ধরনের একটা দেখতে পাচ্ছি, টি নিচের দিকে ঘোরানো দেওয়া হয়েছে। আমি যে ক্লিক করি এখান থেকে আমরা যে ওই যে ট্রান্সফর্ম টুল থেকে ওয়ার্প করছিলাম, কিন্তু টেক্সট বিভিন্ন রকম শেপকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে চেঞ্জ করছিলাম, ওই অপশনটা এখানে ওয়ার্প টেক্সট। আমি যদি প্রথম থেকে আর্ক এখান থেকে দিয়ে দিই তাহলে দেখেন এটা প্রথমে করতেছে হরিজেন্টাল বরাবর, তারপর করতেছে ভার্টিক্যাল বরাবর। এটা হচ্ছে হরিজেন্টাল বরাবর, এটা ভার্টিক্যাল বরাবর। আমরা টেক্সটকে বিভিন্নভাবে এইভাবে ঘোরাতে পারি, ব্যান্ড অর্থাৎ কতটুকু আমরা বাঁকাবো সেটা নির্ভর করবে, তারপর হরিজেন্টাল কতটুকু হবে, ভার্টিক্যাল কতটুকু হবে। এটা ছাড়াও আরও অনেকগুলো অপশন আছে নিচ থেকে দেখতে পারেন, যেমন ফ্ল্যাগ অর্থাৎ লেখাটা পতাকার মতো হবে, এটা একটু বাড়াই দিই। ওকে, দেখেন এটা হচ্ছে পতাকা উঠতেছে এমন একটা টেক্সট কিন্তু চলে আসছে। এখান থেকে আরও অন্যান্য অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে আরেকটা জিনিস দেখে, আমরা শেপের কোনো একটা শেপ বা পাথের উপরেও আমরা টেক্সটটাকে লিখতে পারি। তাহলে প্রথমে আমি একটা পাথ নিচ্ছি পেন টুল দিয়ে, আমি পাথটা এইভাবে বাঁকা করলাম, এটা এইভাবে
আরেকটু সুন্দর করে পাতটা তৈরি করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, কার্ভের মতো করে আমি কিন্তু এখানে একটা পাত নিছি। এই পাতের উপর আমি যখন টেক্সটটা নিয়ে যাচ্ছি, দেখেন আইকনটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, একটু বাঁকানো একটা আইকন আসতেছে। এখানে যখন আমি ক্লিক দিব, ফন্ট বাড়াইনি, খুব ছোট হয়ে গেছে। এখান থেকে আমি যখন টাইপ করি, এটা আসতেছে না, কারণ হচ্ছে এখানে আমাদের জায়গাটা কম দেখানো আছে। সরি, দেখেন আমরা তো পাতের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা লিখতে পারতেছি। আর এখানে পাতটা আমরা কতটুকু দেখতে পাবো, কতটুকু দেখতে পাবো না, এটা থেকে আমি আরেকটা অপশনে বুঝাইলে হয়তো আপনারা সহজ বুঝবেন। এখানে আমি যেটা বুঝাইতে যাচ্ছি, আমরা কোনো একটা পাতের উপর আমরা যে কোনো লেখাকে সরাসরি নিজের ইচ্ছা মতো বাঁকাইতে চাই, সেটা অনুযায়ী বাঁকাইতে পারবো। কিন্তু এখানে আমাদের এখন যে সমস্যা হচ্ছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু এখান থেকে সমাধান করতে পারি। এই যে এখান থেকে দেখেন, এখানে একটা আমি অপশন দেখতে দুপাশে দুটো লাইনের মতো দেখা যাচ্ছে। এটা যতটুকু বাড়াবেন ততটুকু লেখাটার এরিয়াটা নেওয়া হবে। আর যদি আমি এটা ধরে নিচের দিকে একটু দেই, তাহলে টেক্সটটা আমার নিচের দিকে চলে আসবে। এই যে নিচের দিকে টেক্সটটা চলে আসতেছে, যেমন যখন উপরের দিকে প্রয়োজন টেক্সটটাকে ধরে উপরের দিকে দিচ্ছি, উপরের দিকে চলে আসতেছে। আর কতগুলো টেক্সট বা কতটা অ্যালাইন করব, সেটাকে দুপাশে দুটা বর্ডার দেখতে পাবেন। যারা পিসি দেখে আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। এই যে আমি এটা টানতেছি, সেই হিসাবে এটা আমাদের অ্যালাইন করা সম্ভব। আর যদি আমি সরাসরি এখান থেকে অ্যালাইন করি, তাহলে কি অ্যালাইনটা হচ্ছে? আসলে পারফেক্টভাবে অ্যালাইনটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অ্যালাইনটা আমরা করতে পারি। আর এটা আমার ভিতরের দিকে মাউসটা চলে যাচ্ছে যখনই, তখন এটা ভিতরের দিকে যাচ্ছে। এই কাজটাই আমি এবার যদি পুরো লেখাটা রাউন্ডভাবে লেখার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমি একটা ইলিশ টুল নিচ্ছি। যে এখান থেকে আমি একটা ইলিশ টুল নিলাম। তারপরে এটার ফিল কালারটা সরাসরি ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে, এটা পিক্সেল আছে, এই জন্য হচ্ছে না। আমি শেপ পাত দুইটাতে নিলেই হওয়ার কথা, আমি শেপে নিচ্ছি। শেপ নিলাম, এখান থেকে ফিল কালার অফ, স্ট্রোক হালকা একটু দিচ্ছি, যেন আমরা বুঝতে পারি যে বৃত্তটা কিভাবে আছে। দিলাম, টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে এখানে আমি ক্লিক দিচ্ছি। এবার দিই বাংলাদেশ। তাহলে এখানে বৃত্তর বরাবর এটা কিন্তু কাজ করতেছে। এভাবে আমরা আরও টেক্সট নিতে পারি, যেটা বললাম সরানোর বিষয়টা। আমরা যখন পাথ সিলেকশন টুল নিব, প্রথমত এটা নিয়ে যখন ভিতরের দিকে দিব, তখন এটা ভিতরের দিকে চলে যাচ্ছে। আর এখানে দেখেন দুপাশে দুটা লাইন আছে, এটা সেই হিসাবে কতটা এলাকা জুড়ে লাইনটা থাকবে, কতটুকু থাকবে, এটা নির্ভর করে আমাদের টেক্সট অনুযায়ী আমরা এটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারি। আর যখন এটা টেনে বাইরের দিকে দিব, টেক্সটটা নিলাম, এই যখন বাইরের দিকে দিব তখন বাইরের দিকে আসবে, যখন ভিতরের দিকে দিব তখন এটা ভিতরের দিকে চলে যাবে। হ্যাঁ টুটু ভাইয়া, হ্যাঁ বলেন। ভিতরের দিকে নিলে দেখেন ওই যে চির এটা একটু নিচে বাইরে বেরিয়ে আসছে, মানে এটা কিভাবে দেখি এই যে ভিতরেই এই যে থাকবে? এখান থেকে আমরা যে ফিক্স করতে, আসলে এটা বাইরে কি বেরিয়ে যাচ্ছে না, এটা কেন যাচ্ছে বলেন দেখি। এখান থেকে তো আমরা ফিক্স করতে পারি, এই যে এখান থেকে কিন্তু ফিক্স করতে পারতেছি, কিন্তু আমি এখানে বোঝানোর জন্য আমি লাইনটা দিছি। এখন যে আমি এখান থেকে লিপসের রেক্ট্যাঙ্গুলারটা আমি এটা আরো কমাই দিই, দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে। এটা আমাদের পাতের উপর নির্ভর করতেছে। এখন যেটা দিই দেখেন এটা কিন্তু আমার ভিতরে চলে আসতেছে। এই কালারের উপর নির্ভর করতেছে। আমরা যদি না রাখি, তাহলে এই যে একটু আগে দেখালাম টেক্সট সরানোর ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা এটা এই যে ফিক্সটা এখান থেকে আমরা চেঞ্জিংটা আনতে পারি। ঠিক আছে, এমন জি ভাই। ওকে, এমনটা হয়তো বলতেছিলেন। তাহলে এইভাবে একটা করতে পারি। আর একটা অপশন দেখবেন যে বিভিন্ন ফ্লেয়ারের ক্ষেত্রে একটা পুরো একটা সার্কেলের মধ্যে টেক্সটগুলো আসতেছে। তাহলে এখান থেকে আমি একটা সার্কেল নিলাম, আবার সার্কেল নিলাম। এবার কিন্তু আমরা বাইরের দিকে পাতের মধ্যে ক্লিক দিব না, বোঝার জন্য আমি টেক্সট দিলাম। এবার বাইরের দিকে পাতের এই বাইরের দিকে ক্লিক দিব না, আমি ভিতরের দিকে ক্লিক দিব। এখানে ভিতরে ক্লিক দিলাম, এখান থেকে আমি টেক্সট বাইরে থেকে কপি করে আনতে পারি, আর এখান থেকেও পেস্ট লরেন্সন দিতে পারি। এটা টেক্সটগুলো আমি ছোট করে দেই, 35, আই থিঙ্ক ইট ইজ এনাফ। যে এই যে বাইরের দিকে চলে যাচ্ছে, আমি স্ট্রোকটা কমাই দিলেই হয়ে যাচ্ছে এখান থেকে। যদিও আমরা স্ট্রোকটা শুধু জাস্ট দেখানোর জন্য আমরা দিছি। তারপরে টেক্সটটা এখান থেকে আমি মিডিল লাইন করলাম, হাইফেন তুলে দিলাম। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই টেক্সটগুলো ব্যবহার করতে পারি। আর দুটো আমি গ্রুপ করে নিলাম।
টেক্সট টুল আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও এভাবে ব্যবহার করতে পারি। টেক্সট টুলের আরও একটা বিষয় দেখানো যায়, আমরা যখন টেক্সট একটা বড় হাতের করে নিই, DANGLA কার্সরটা আমার এই পাশ থেকে আসতেছে, হয়তো এখানে আমি কোনো এক জায়গায় পরিবর্তন করে ফেলছি, এই যেমন FI সম্ভবত এটার মধ্যে ক্লিক করার পর জন্যই কার্সরটা ওপাশ থেকে আসতেছে, তাও না, আবার এটা আমি রেস্ট দিয়ে নিচ্ছি। দেখবেন আপনাদের অনেকগুলো কাজের ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু কাজ করতেছেন, কিছু ওলটপালট কাজ করতেছে, কোথায় ক্লিক করছে আমরা নিজেরাও বুঝতেছি না। এক্ষেত্রে আমরা কী করবো, রেস্ট দিয়ে দিব, তাহলে শুরুর দিকে যেমন ছিল তেমনটাই, রাইট বাটন ক্লিক করে রেস্ট ক্যারেক্টার, এখানে রাইট বাটন ক্লিক করে রেস্ট প্যারাগ্রাফ, তাহলে এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে আবার ক্যাপিটাল লেটারগুলো আমি কিবোর্ড থেকেই ক্যাপিটাল লেটার নিই, নিলাম, ফন্টটা একটু বোল্ড নিই তাহলে বুঝতে সুবিধা হবে, বোল্ড নিলাম। ওকে, দেখেন এখানে যে আমাদের লেয়ারটা কি মোডে আছে, লেয়ারটা আমাদের আছে টেক্সট মোডে, এখানে টি আছে এই জন্য হচ্ছে টেক্সট মোড। আমরা চাইলে এই মোডটাকে আমরা চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করবো, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে পারি, রাস্টারাইজ লেয়ার করলে কি আমরা পরবর্তী আর এডিটেবল করতে পারবো না, দিচ্ছি এটা কিন্তু আর এডিটেবল নাই, যেমনটা আছে তেমনটাই। এই অবস্থা আমরা কন্ট্রোলে ক্লিক করি, সিলেকশন হবে সরাসরি বা অন্য কোনো কালার এখান থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা সেটা এডিট করতে পারবো না। এটা হলো রাস্টারাইজ, তবে রাস্টারাইজের আমাদের প্রয়োজন পড়ে না। আমি আবার টেক্সট লেয়ার ব্যাক যাচ্ছি, তবে আমাদের এই জিনিসটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে শেপ তৈরি করা। রাইট বাটন ক্লিক করে এই দেখেন কনভার্ট টু শেপ, এই শেপ ক্রিয়েট করলাম, তাহলে কিন্তু এডিটেবল করতে পারবো না, তবে আলাদা কিছু একটা করতে পারবো। যেমন আমি কন্ট্রোল চেপে টি দিলাম, আমরা জানি যে এখানে কিছু অপশন আছে, তার মধ্যে পার্সপেক্টিভটা আমি বলছিলাম, কারো কি স্মরণ আছে যারা আগের ক্লাসে ছিলেন পার্সপেক্টিভ কি কাজ করে? ওকে, পার্সপেক্টিভ কি করে, দুইটা কোণ থেকে ছোট বড় করে। আমি যখন এটা দিলাম, এই যে বড় করে দিলাম, টেক্সটটা কি হচ্ছে দূর থেকে যেন এদিকে চলে আসছে। এভাবে পার্সপেক্টিভের মধ্যে আমরা এই ডিজাইনটা কিছু কিছু ডিজাইন করতে পারি। এরকম ডিজাইন আমরা টেক্সটটাকে তখনই করতে পারবো যখন আমরা এটা শেপ মোডে নিয়ে আসবো, তাছাড়া কিন্তু এটা হবে না। তাহলে এতক্ষণ টেক্সট টুল মোটামুটি শেষ। এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো থেকে কারো প্রশ্ন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে কি আপনারা উত্তর দিতে পারবেন? বা তাহলে কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমাদের যেগুলো আলোচনার বিষয় ছিল আজকে এগুলো সবগুলো শেষ। তার মধ্যে ছিল টাইপ টুল, ইরেজার টুল ডিটেলস, আরেকটা হচ্ছে ফটোশেপ। আমাকে অফিস থেকে বলা হয়েছে যে আগে যেন না ছেড়ে দিই, সেক্ষেত্রে হয়তো ওই দিক থেকে আমাদের 6টা পর্যন্তই থাকতে হইতে পারে। অফিস থেকে বলা হয়েছে আগে যেন সেরে না দিই। তাহলে একদিক থেকে আমাকে যেটা করতে হবে, আপনাদের ব্যাচের জন্য আমাকে কিছু কাজ হয়তো এক্সট্রা রাখতে হবে। আমি কি আপনাদের ব্যাচের জন্য এক্সট্রা কিছু কাজ দেখানোর জন্য রাখে দিব এমনটা কিছু? আসলে আমাদের তো পূরণ হচ্ছে না, কেন আপনারা জানেনই অন্যান্য ব্যাচগুলোর ক্ষেত্রে সময়টাই কভার করা যায় না, কিন্তু আমাদের এই শেষের ব্যাচটার ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এক্সট্রা সময় পেয়ে যাচ্ছি, অন্যান্য ব্যাচের ক্ষেত্রে আমরা সেই সময়টাই কিন্তু পাই না। হ্যাঁ, এক্সট্রা সময় হিসেবে আপনি ওই লোগো ডিজাইনের টপিকটা রাখতে পারেন। এক্সট্রা এইটাই আর কি, যখন ভালো ফিডব্যাক পাওয়া যায় না তখন হচ্ছে একটা, যেমন আগের ক্লাসগুলো, যেমন মূলত দুইটা ব্যাচ আপনাদের মতো, একটা হচ্ছে যেটা 11 থেকে 1টা পর্যন্ত যে ব্যাচ, এটা আপাতত পাস করে রাখি। এই দিক থেকে পাথের আরও 2-3টা কাজ করতে হবে, তারপর পরবর্তীতে আমরা পাথের আর কাজ করব না। আর ধরতে গেলে যেমন আমাদের কিছু কিছু হোমওয়ার্ক আছে, এগুলো কিন্তু 1 বা 2 ক্লিকের কাজ, টান দিলেই হয়ে যাচ্ছে। পার্সোনালি বাসা থেকে আরও প্র্যাকটিস করবেন, যত আমরা প্র্যাকটিস করবো তত শিখবো। আমি আরেকটা ক্লাস আপনাদের ক্ষেত্রে এটা দেখানোর নতুন একটা জিনিস দেখাই। ওপেন ইমেজ, ইমেজটা নিই,
আমি একটা কন্টেন্ট এয়ারের কাজ দেখাচ্ছি, আসলে এটা দেখানো হয়নি অনেক ব্যাসকেই। দেখি আমরা কি জানি যে এখান থেকে যদি আমি কাউকে রিমুভ করতে চাই তাহলে আমরা কীভাবে রিমুভ করবো ফটোশপে স্মুথলিভাবে, এটাই দেখাচ্ছি আমি। আমি প্রথমে একটা কপি করে নিলাম যাতে আমার মেন ইমেজটা থাকে। তারপরে এখান থেকে আমি এই যে এপাশের মডেল যিনি আছে তাকে আমি রিমুভ করতে যাচ্ছি। তাকে আমি যেভাবে ইচ্ছে বিভিন্নভাবে সিলেকশন করতে পারি, ল্যাসো টুল হোক, প্যান টুল হোক। আমি ল্যাসো টুল দিয়েই পারফেক্ট মনে করতেছি। আমি এখান থেকে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে এটা আমি সিলেক্ট করতেছি। যতটা পারি কাছ থেকে সিলেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে যতটা পারি আমি কাছ থেকে সিলেক্ট করার চেষ্টা করছি। চাইলে আমরা এগুলো আরও ভিতরের দিকে ঢুকাই দিতে পারি। কি আমি এটা কীভাবে মাইনাস করবো, আমাকে কীভাবে কেউ বলেন এই সিলেকশনটা আমি মাইনাস করবো কীভাবে? আমি এখান থেকে যেগুলো আমার অতিরিক্ত অংশ হয়েছে আমি যেটা কেটে ফেলতে চাচ্ছি, এটা মাইনাস করবো কীভাবে? ওকে, মাইনাসের বিষয়টা আমি বলছিলাম। দেখেন আমরা দুইভাবে করতে পারি। আমরা যে অল্টার চাপি তাহলে এখান থেকে দেখেন আমি যতটুকু প্রয়োজনে আমি এটা মাইনাস করে ফেলতে পারতেছি সিলেকশনটা। আরেকটা হচ্ছে এখানে অপশন থেকে এই যে সাবট্রাক্ট, এই অপশনে ক্লিক করে রাখা অবস্থায় এটা সরাসরি মাইনাস হয়। আমি যতটুকু প্রয়োজনে ততটুকু অংশ এখান থেকে বাদ দিয়ে দিলাম, এটাও প্রয়োজন নাই আমার, বাদ দিয়ে দিলাম। তারপর দেখেন এই সিলেকশন থাকা অবস্থায় আমি চলে যাব এডিট, এডিট থেকে চলে যাব ফিল, ফিল থেকে কন্টেন্ট এয়ার এবং এখানে অপাসিটি 100% করে দিব। তারপর ওকে। ফটোশপ নিচ থেকে কিছু অ্যানালাইসিং করতেছে। দেখেন অলরেডি আমাদের মডেল গাইড এভাবে করতে পারি। তারপর যদি দেখি এক্সট্রা কোনো অংশ আসছে কিনা, যেমন এই মডেলটাকে কিন্তু দুইটা হয়ে গেছে, এপাশে একটা এপাশে একটা। আমাদেরকে আসলে দুইটা ছিল, দুইটা ছিল না, এখানে একটা এখানে একটা। তাহলে আমরা এটা আবার সিলেক্ট করি, প্লাস করে নিলাম, এখান থেকে এডিট, এডিট থেকে চলে গেলাম ফিল, ফিল থেকে আবার এটা। তারপর আরও দেখি কি সমস্যা। এই যে এখানে দুইজনের দুইটা শেডো, কিন্তু এখানে একটা শেডো এক্সট্রা আছে, শেডোটাও সেম। শ্যাডোটা সিলেক্ট করলাম, এখান থেকে এডিট, এডিট থেকে ফিল, কন্টেনার অপাসিটি 100। ওকে, এটাও ক্লিয়ার। সম্ভবত শর্টকাট শিফট চেপে F5 শর্টকাট। তাহলে কোনো কিছু আমাদের যে রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু রিমুভ করতে পারি এভাবে, আমাদের নিজের পার্সোনাল ইমেজগুলো থেকেও রিমুভ করতে পারি। আর ক্লাসের আউটলাইন চার্ট দেখি আমি এখন। তাহলে দেখি সরাসরি আমি একটা এই যে ফেসবুক কভার এটা দিয়ে দেখাইছিলাম, এই ইমেজটা আমি ওপেন করলাম। ঠিক আছে, এটা আমার পিএসডি ফাইল আছে। এটা পিএসডি ফাইল থাকা অবস্থায় আমি ফাইল থেকে চলে গেলাম সেভ এস। আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল নর্মালভাবে সেভ করি। আমি যে এটা কিতে সেভ করলাম, জেপিজিতে সেভ করলাম। জেপিতে সেভ করে ডেস্কটপে দিলাম ফেসবুক কভার। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল সেভ। দেখি এটার এক ফাইল সাইজ চেক করি। এখান থেকে চলে গেলাম ফেসবুক কভার, তারপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস। এটার সাইজ হচ্ছে কত দেখেন, 4.52 মেগাবাইট এই ইমেজে। ওকে, এই ইমেজটা আবার আমরা যেহেতু আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে, যেহেতু আমাদের ওয়েবসাইট দ্রুত লোড নেওয়ার ক্ষেত্রে আমার ইমেজ সাইজটা যত কম হবে এবং কোয়ালিটি ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজ সাইজটা কম লাগে। এবার চলে যাই আমরা ফাইল থেকে চলে যাব সেভ ফর ওয়েব ডিজাইনিং আমিও করছিলাম, কিন্তু আমার 3D সেক্টরটা ভালো লাগে, এই জন্য ওয়েব ডিজাইনিং অনেকটাই শিখে ব্যাক চলে আসে, সেই HTML CSS ক্লিয়ার করে ফেলছিলাম। আমি ফিট টু ভিউ দিলাম, এখান থেকে অরিজিনাল করে আসবে। দেখেন প্রথমে হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ। এখানে আনুমানিক কত মেগাবাইট এখানে ফোনে শো করাচ্ছে। আরেকটা জিনিস বলা জরুরি, যদি আপনি 2014-এর উপরের ভার্সন হন সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি সেভ ফর ওয়েবটা এখানে পাবেন না, হয়তো এটা পাবেন এক্সপোর্টের ভিতর। আর শর্টকাট হচ্ছে Ctrl-Alt-Shift-S। অরিজিনাল যখন দেখতেছি তখন এখানে অরিজিনাল ইমেজটা কেমন সেটা এখানে শো করাচ্ছে। এখান থেকে আমরা ফিট টু ভিউ দিয়ে দিলাম। এটা আনুমানিক 3.9 মেগাবাইট হতে পারে। যখন অপটিমাইজ দিচ্ছি, অর্থাৎ ইমেজের কোয়ালিটিটা ঠিক রেখে
ইমেজের কোয়ালিটিটা ঠিক রেখে মেগাবাইটটা কমায় ফেলছে। এবার দেখেন এটা সাইজ কত দেখাচ্ছে 1.37 কেবি মাত্র, অনেক কম কিন্তু। আর একটা দেখেন হুম। এবার টু আপ, এই টু আপটা কি করতেছে আমাকে দুইটা ইমেজের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। উপরেরটা হচ্ছে আমার অরিজিনাল, উপরেরটা যদি আমি সেভ করি 3.9 মেগাবাইট আসবে, আর নিচের যদি সেভ করি তাহলে 1.35 মেগাবাইট আসবে। আর এখানে আমাকে দেখাচ্ছে যে দুটো ইমেজের মধ্যে পার্থক্য, দেখতে কতটা পার্থক্য। আপনার কি পার্থক্য মনে হচ্ছে উপর আর নিচের ইমেজের মধ্যে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না মনে খুব হচ্ছে বেশি না। পার্থক্য আচ্ছা আছে। ঠিক আছে, আমরা জুম করে দেখবো। আর এটা হচ্ছে 4 আপ, অর্থাৎ 4টা ভাগে আমাদের এটা পার্থক্যটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে এই যে এখানে দেখেন হাই কোয়ালিটি, তারপর এটা হচ্ছে এটা মিডিয়াম কোয়ালিটি, এটা হচ্ছে আমার লো কোয়ালিটি। আর তার সাইডে এখানে অনেক কত মেগাবাইট হতে পারে আনুমানিক দেখাচ্ছি। ঠিক আছে, আমি সবচেয়ে হাই কোয়ালিটি দিলাম, হাই কোয়ালিটি থেকে সেভ জেপিজি ফরম্যাট ডেস্কটপ। এটা আমি নাম দিচ্ছি ফেসবুক কভার 2, আগেরটা নাম দিচ্ছিলাম ফেসবুক কভার। সেভ হয়ে গেছে, এটা হচ্ছে আগেরটা, আর এটা হচ্ছে আমার নতুনটা। তাহলে এখানে রাইট বাটন থেকে প্রপার্টিসে যাই, তাহলে দেখেন এটা হচ্ছে 136 কেবি, অনলি কেবি, কিলোবাইট। আর এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম প্রপার্টিস, এটা হচ্ছে মেগাবাইট, প্রায় 5 মেগাবাইট, 4.2। এখন আমরা দেখি কোয়ালিটিটা, ওপেন করলাম, এটা 100% জুম দিলাম, 100%, অতিরিক্ত জুম তো আমাদের প্রয়োজন নেই, ওয়েবসাইটেও জুম করে দেখা নাই কেউ। 100% জুম দিলাম, আবার এটা আমি ওপেন করে ওকে 100% জুমই দিলাম। এটাই, ওটা প্রায় 4.5 মেগাবাইট, আর এটা মাত্র আমার 137 কেবি। আচ্ছা ওকে, এটাই। আচ্ছা, দ্যাটস ওকে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে কি আমার হাতে কিছু আছে কিনা, অ্যাজ লাইক আমি একজন ডিজাইনার, আমি চাচ্ছি যে আমি একটা ফিক্স সাইজ দিব, হ্যাঁ, যে এই সাইজেই থাকবে ইমেজটা। যেমন ধরেন এখানে 100 কেবি, আসলে এটা আমার ওকে জন্য অনেক ওকে বেশি। ওকে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে দেখেন আমি যে এই যে এক্সপোর্ট দিচ্ছি, এক্সপোর্ট হুম, দেওয়ার পরে এখানে ফিট করে নিলাম। আমরা এখান থেকে যেন কিছু কিছু অপশন দেওয়া আছে, এই যে কোয়ালিটি দেখেন, আমরা হুম, যখন হুম, এই যে এখানে নিচের দিকে কিন্তু সাইজটা শো করাচ্ছে, আপনি 100 কেবির নিচে যাচ্ছেন, আমি এটা মার্ক right, করলাম। এখানে দেখেন হাই কোয়ালিটি আছে, আপনি লো করে দিলেন, এখান থেকে কোয়ালিটি বা আরও এখান থেকে কমায় দিতে পারেন, কিংবা রেজুলেশন এগুলো কমায় এখান থেকে দেখেন যে আপনার সাইজের মধ্যে হয়েছে কিনা। ওই ইমেজটা কিন্তু আমরা 56 কেবির মধ্যেও কিন্তু সেভ করতে পারি। যেমন ওই আচ্ছা, দেখেন ওই ইমেজটা আমি এখান থেকে এবার লতে দিলাম, যে ল, এবার সেভ দিলাম, তাহলে কোয়ালিটি কিন্তু আরও কমে যাবে। আমরা ফিক্স বলতে আপনাকে এখানে আনুমানিক কিন্তু সাইজে শো করাচ্ছে, সে অনুযায়ী আপনাকে এটা করে নিতে হবে। এখানে কোয়ালিটি আমরা কমায় বাড়ায় নিতে পারি। এছাড়া আপনি যদি আরও আলাদা ফরম্যাটে নিতে চান, এটা আমি কী ফরম্যাট সেভ করছি 3, এটা যদি রাইট বাটন ক্লিক করি দেখেন এটা কিন্তু চলে আসছে 54 কিলোবাইট। ওপেন করলাম, এটার একটু কোয়ালিটিটা নষ্ট হয়েছে, বোঝা যাচ্ছে। এটা আপনি এখানে কোয়ালিটি আপ ডাউন করে দেখবেন, তখন আপনার ওই সাইজের মধ্যে যদি আসে তখনই আপনি এটা সেভ করে নিয়ে নিতে পারেন। আর কোয়ালিটিটা আমাদের কত সাইজ হবে এই যে ফোনের মধ্যে শো করাচ্ছে, এটা হবে 56, এটাও 50, যেহেতু সবগুলো আমরা লই দিয়ে দিছি, এতটুকুই। আর সরাসরি যে আপনি 200 কেবি বা এমন কিছু করতে যাচ্ছেন, এটা কিন্তু সরাসরি ফিক্স হবে না, কেননা আমাদের কালার ছাড়াও অন্য আরও যে বিষয়গুলো আছে এগুলোর উপর নির্ভর করবে। যত বেশি তাহলে সেক্ষেত্রে কি আপনার ফটোশপ থেকে এসভিজি কোনো ফরম্যাট এক্সপোর্ট করার সম্ভাবনা আছে, বা এরকম কোনো অ্যাডন্স এর মাধ্যমে এটা এক্সপোর্ট করা যায়? আমি এসবিজি কখনো ওই ওই ফরম্যাট আমি এক্সপোর্ট করিনি। এখানে যদি সরাসরি কি আছে আপনি না, এখানে পাওয়া যাবে না। এখানে পাওয়া যাবে না। কিছু এক্সটেনশন ক্ষেত্রে করা যায় কিনা ওটা নিয়ে আমি দেখিনি। আচ্ছা, ঠিক আছে। ওকে, থাকতেও পারে। এসবি